আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রিয়াদ, এই রিয়াদ, তাড়াতাড়ি নিচে আয়। আমি মোবাইলে গেম খেলতেছি, তখনই আম্মুর ডাক পড়লো। ধুর, ডাকার আর টাইম পেল না। আমি খেলা বন্ধ করে নিচে গেলাম। কি হয়েছে, এইভাবে চিল্লাও কেন? নে ধর, বাজার থেকে এগুলো নিয়ে আয়। আমি পারবো না। আমি কোনোদিন বাজার করছি নাকি? করস নাই, এখন করবি। আমার মতো পিচ্ছি বলারে তুমি বাজারে পাঠাচ্ছ? আমাকে যদি রাস্তায় কেউ ধরে টাকাগুলো কেড়ে নেয়? না না, মুই পারুম না। তা বললে তো হবে না, তোকেই যেতে হবে। না, আমি পারবো না। আমার ভয় করে না বুঝি? তোর ভয়ের গোষ্ঠী উদ্ধার করব, যা বলছি। আমি তো ভয়ে কাঁচুমাচু হয়ে গেছি। কি আর করার, বাধ্য হয়ে যেতে হলো। আচ্ছা, টাকা দাও। এই নে ধর। আম্মু আমাকে কিছু দিবে না? তোকে কেন দিব? মা, আমি কষ্ট করে বাজারে যাব, আমার বেতন দিতে হবে না? ঝাড়ুটা কই? দাঁড়া, তোর বেতন বের করছি। আমি আর ওখানে দাঁড়ালাম না, এক দৌড়ে রাস্তায়। আর মনে মনে ভাবছি, টাকা যখন দিল না তাহলে বাজার থেকে মেরে দিব। আবার আপনারা আমার আম্মুকে বলে দিয়েন না আমি আপনাদের আপন ভেবে বললাম। যেতে যেতে পরিচয় সেরে ফেলি। আমি মোহাম্মদ রিয়াদ, বাবা মার একমাত্র পোলা। ক্লাস 10-এ পড়ি। বাবা বিদেশে থাকে, মা গৃহিণী। এই নিয়ে আমার হ্যাপি পরিবার। পরিচয় দিতে দিতে বাজারে চলে আসলাম। এসে লিস্ট দেখতে লাগলাম। দেখি শুরুতে পেঁয়াজ লেখা আছে 2 কেজি। ও চাচা, পেঁয়াজের কেজি কত? 260 টাকা। মজা করেন কেন? পেঁয়াজ তো কেজি 26 টাকা। মজা করবো কেন, পেঁয়াজের দাম বেড়েছে। আচ্ছা, আপনার জন্য 250 টাকা। চাচা 25 টাকা হবে? হলে 2 কেজি দেন। আরে জানতো, আপনি পেঁয়াজ কিনতে আসেন নাই, পেঁয়াজের খোসা কিনতে এসেছেন। আমি মনে হয় এখন মঙ্গল গ্রহে আছি। আম্মুকে দিলাম ফোন। কিছুক্ষণ রিং হওয়ার পর ধরলো। কি বলবি বল। আম্মু, তোমার জন্য একটা গুড নিউজ আছে। বল। বলছি কি, পেঁয়াজ কিনতে তো সব টাকা চলে যাবে। কেন? পেঁয়াজ তো সস্তা আছে। আম্মু, পেঁয়াজের কেজি এখন 260 টাকা। দেখ, টাকা মারার ধান্দা করবি না। আম্মু, আমি সত্যি বলছি। তোমার মাথায় হাত দিয়ে বলছি। তো কি করবি এখন? তুমি কি পেঁয়াজ ছাড়া রান্না করতে পারবে? যে টাকা দিয়ে পেঁয়াজ কিনবো সে টাকা দিয়ে একটা বড় রুই মাছ পাবো। পেঁয়াজ ছাড়া রান্না তোর মাথা দিয়ে করব? কি আর করার, 1 কেজি নিয়ে আয়। ওকে বলে কেটে দিলাম। ইস রে, আজ তো আর ধান্দা হবে না। সবকিছু জন্য শালার পেঁয়াজ তাই। চাচা 1 কেজি পেঁয়াজ দেন তো। এই নাও। তারপর একে একে সব বাজার শেষ করে বাসার দিকে হাঁটা ধরলাম। মাঝপথে দাঁড়িয়ে টাকা গুনে দেখি শুধু আর 200 টাকা আছে। যাক, কপালে যা আছে তাই পকেটে ঢুকাই আগে। বাসার কাছাকাছি যখন আসলাম তখন একটা বোরকা পরা মেয়ের দিকে আমার চোখ আটকে গেল। আমি চোখ সরাতেই পারছি না, হা করে তাকিয়ে আছি। কি মায়াবী চোখ জোড়া, যে কেউ তার চোখের মায়ায় পড়ে যাবে। আমি এক ধ্যানে তাকাই আছি। আমি খেয়ালও করি নাই মেয়েটি আমার সামনে চলে এসেছে। জি মিস্টার, এইভাবে তাকায় আছেন কেন? মেয়েটির কথায় আমার ধ্যান ভাঙলো এবং সাথে সাথে লজ্জাও লাগলো। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। মেয়েটি আমাকে আর কিছু বলতে না দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। যাওয়ার সময় পিছনে ফিরে আমার দিকে কেমন করে জানি তাকিয়ে আবার হাঁটা ধরলো। সত্যি বলতে আমি ওর চোখের মায়ায় পড়ে গেছি। আমিও বাসায় চলে এলাম। মাই ডিয়ার আম্মু, কই তুমি? ধরো তোমার বাজার। দে। এই বলে আমার হাত থেকে নিয়ে নিল আর বলল, যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ওকে। এই বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে খেতে বসলাম। আম্মুও বসলো। আম্মু আব্বুকে বলো বিদেশে আর থাকতে হবে না, দেশে চলে আসতে বলো। এসে কি করবে? কি করবে মানে? বাবা ছেলে মিলে পেঁয়াজের ব্যবসা করব আর টাকার পাহাড় বানাবো। বক বক না করে খা। আর কিছু না বলে খাওয়া শুরু করলাম। খাওয়া শেষে যখনই উঠতে যাব তখনই, শোন, তোর জন্য প্রাইভেট ঠিক করছি। কোথায়? তোদের শাইলা ম্যাডামের কাছে। কি? ওই বজ্জাত মহিলার কাছে আমি পড়বো না। আমি যেতে যখন বলছি তুই যাবি, ব্যাস। আমি আবার আম্মুকে ভয় পাই, তাই হ্যাঁ বলে দিলাম। এই বলে রুমে চলে আসলাম। এসে শুয়ে শুয়ে ফেসবুকিং করছি। মা, দেখি গোটা ফেসবুকে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। প্রাইভেটের টাইম হলে বই খাতা নিয়ে ম্যাডামের বাসায় চলে এলাম।
ম্যাডামের বাসায় আমাদের এলাকায়, তাই আসতে বেশিক্ষণ লাগে না। কলিং বেল চাপ দিতেই কিছুক্ষণ পর দরজা খুলে দিতেই আমি তো অবাক, কারণ একটা সুন্দরী মেয়ে দরজা খুলে দিল। দেখতে মাশাআল্লাহ ম্যাডামের মেয়ে আছে সেটা তো জানতাম না, কখনো শুনিনি। বেড়াতে আসছে মনে হয়। হঠাৎ মেয়েটির ডাকে ভাবনার ছেদ ঘটল। কাকে চাই? আমি ম্যাডামের কাছে পড়তে এসেছি। ও, আসেন। এই বলে মেয়েটা একটা হাসি দিয়ে চলে গেল। হাসিটার মানে কি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, মেয়েটার চোখ দুটো খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। কোথা থেকে মেয়েটি আবার এসে। কি মিস্টার, ওইখানে দাঁড়িয়ে থাকবেন নাকি? মেয়েটির কথায় আমি বাস্তবে ফিরে এলাম। ও হ্যাঁ, আসছি, এই বলে ভিতরে গেলাম। তখন মেয়েটি মনে মনে বলল, আমি জানি তুমি কি ভাবছো। তোমাকে এত বছর পর হাতের কাছে পেয়েছি। আহা, কি শান্তি। এখন একটু মজা লই। তারপর আমি ম্যাডামকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। জি ম্যাম। পড়া বের করো। দূর, আসার সাথে সাথে পড়া। নতুন আসলাম, চা নাস্তা না দিয়ে পড়া বের করতেছে, শাকচুন্নি কোথাকার। কি হলো? কি এত ভাবছো বই বের না করে? জি করতেছি, মনে মনে গোষ্ঠী উদ্ধার করতেছি। আপনারা আবার কইয়েন না আমারে ভিটামিন দিবে, সেই রাগি ম্যাডাম। কি কি সমস্যা আছে? সমস্যা তো অনেক আছে, কোনটা রেখে কোনটা বলবো? কি বিড়বিড় করতেছো? কিছু না ম্যাম, আমার এই অধ্যায়ের সমস্যা আছে। ওকে, আমি বুঝিয়ে দিচ্ছি। ম্যাডাম আমাকে বুঝিয়ে দিতে লাগলো। বুঝিয়ে দেওয়া শেষে, যারা, ওর জন্য নাস্তা নিয়ে আয়। যারা নামটা শুনে আমার মনের মধ্যে কেমন যেন করে উঠলো। নামটা খুব পরিচিত মনে হচ্ছে। দূর, মাথা কাজ করছে না। যাক, ম্যাডাম দেখতেছি রাগী হলেও মনের দিক দিয়ে ভালো আছে। না ম্যাডাম, তার কোনো দরকার নেই। তা বললে হবে না, তুমি আমার বান্ধবীর ছেলে, আজ অনেকদিন পর এলে। মেয়েটা কিছুক্ষণ পর নাস্তা নিয়ে এলো। তাহলে এর নাম যারা, যেমন মেয়ে তেমন নাম। ম্যাডাম, একে তো চিনলাম না। সে কি, তুমি ওকে চিনতেছো না? ও আমার মেয়ে। কি? ছোটবেলায় তোমরা একসাথে খেলতে, কত দুষ্টামি করতে, সবকিছু ভুলে গেলে? আসলে আমার সত্যি কিছু মনে নেই। মেয়েটি মুচকি মুচকি হাসতেছে, কিছু মাথায় আসছে না। ও, আজকের মতো পড়া শেষ করে বাসায় চলে এলাম। রুমে এসে ভাবতে লাগলাম ম্যাডামের মেয়ে আমার খেলার সাথী ছিল, তা আমার মনে নাই। যাই, আম্মুর কাছ থেকে জিজ্ঞেস করে আসি। আম্মুর রুমে এসে, আম্মু কি করছো? দেখতে তোস না, কিছু বলবি? ম্যাডামের মেয়ে আছে সেটা তো জানতাম না, তুমি তো বলো নাই। সে কি, তোর মনে নেই? তোরা ছোটবেলায় সব সময় একসাথে থাকতি, কত দুষ্টুমি করতে। একজনের চকলেট আরেকজন চুরি করে খেয়ে ফেলতি, তা নিয়ে তোদের মারামারি শুরু হয়ে যেত। ওর নাম কি? যারা। তাই তো বলি, ম্যাডাম যখন নামটা ধরলো আমার এমন কেন লাগলো? আমার তো কিছুই মনে পড়ছে না। মনে পড়বে কেমনে? ও যখন 5 বছর ছিল তখন ওকে ওর নানুর বাসায় পাঠিয়ে দেওয়া হয়। এরপর থেকে তোদের আর দেখা হয়নি। ও, তা হঠাৎ ওর কথা জিজ্ঞেস কেন করলি? আজকে পড়তে গেছি যে, তখন ম্যাডাম পরিচয় করে দিছে। সে কি, যারা মামনি কখন আসছে? আমি কি জানি। আচ্ছা, ওকে কাল তোর সাথে নিয়ে আসিস। আমার আর কাজ নাই, মুই পারুম না। এই বলে রুমে চলে গেলাম। রাতে খাওয়ার সময় হলে খেয়ে শুয়ে পড়লাম। সকালে আম্মুর ডাক। ওই ওঠ। না, আরেকটু ঘুমাই। আর ঘুমাতে হবে না, স্কুলে যেতে হবে তো। আচ্ছা, উঠছি, যাও। এক্ষুনি উঠ, আমি গেলে তুই আবার ঘুমিয়ে পড়বি। আমার সামনে উঠ। দূর, ভাল লাগে না। এই বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে স্কুলের জন্য রেডি হয়ে নাস্তা করতে নিচে গেলাম। নাস্তা করে আম্মুকে বলে বেরিয়ে গেলাম। রাস্তায় হাঁটতেছি আর গান করতেছি। একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে, এই গানটা করতেছি। হঠাৎ সামনে তাকিয়ে দেখি সত্যি একটা বোরকা পরা মেয়ে যাচ্ছে। গাইছি গান, এখন দেখতেছি সত্যি সত্যি বোরকাওয়ালি। আমারও মেয়েটিকে দেখার ইচ্ছে হলো, তাই আমি মেয়েটিকে ডাক দিলাম। মেয়েটা পিছনে ফিরতেই, শালা আমি তো অবাক, এ তো দেখি কালকের সেই মেয়েটা, মানে রাস্তায় যার চোখের মায়ায় পড়ে গেছিলাম। মেয়েটির সাথে সাথে দাঁড়িয়ে গেল। আমি আবার মেয়েটির চোখের মায়ায় পড়ে গেছি। এক পলকে তাকিয়ে আছি। তখন মেয়েটি বলল, এই যে মিস্টার, এইভাবে তাকায় আছেন কিল্লাই? মেয়েটির কথায় আমার ঘোর কাটলো। কই, ইস কি লজ্জা। আমি মাথা নিচু করে ফেললাম। আপনি কালকে সেই ছেলেটি না? না না, মানে হ্যাঁ। আপনি তোতলা নাকি? আমি তোতলা হতে যাব কেন? কি সব বলছেন?
তাহলে এরকম করেন কিল্লাই? না মানে আসলে আমি কোনো মেয়ের সাথে কথা বলি নাই তো, তাই আমার না মেয়েদের সাথে কথা বলতে লজ্জা করে। আইসে আমার লজ্জাবতী। আমি আপনার হতে যাব কেন? চান্দু, তুমি তো দেখতেছি খুব দুষ্টু হয়েছো, তোমার দুষ্টুমি বের করছি। তখন আমি মেয়েটিকে বললাম, বেঁচে আছেন নাকি? তো কোথায় যাব? আচ্ছা, কি জন্য ডাকলেন সেটা বলেন, আমার আবার স্কুলের দেরি হয়ে যাচ্ছে। কোন স্কুলে যাবেন? মেয়েটি একটি স্কুলের নাম বলল। স্কুলের নাম বললাম না, আবার আপনারা ওকে দেখতে চলে আসবেন। ওর কি যে চোখের মায়া। আমিও তো স্কুলে পড়ি, চলেন একসাথে যাওয়া যাক। চলেন। দুজনে পাশাপাশি হাঁটতেছি, আমার কেমন কেমন জানি লাগতেছে। আচ্ছা, আপনাকে তো কোনোদিন স্কুলে দেখি নাই, নতুন নাকি? হুম। ও দূর, শুধু বক বক করেই যাচ্ছি। আপনার নামটা তো জানা হলো না। আমি সামিয়া। আপনি? রিয়াদ। আপনি কোন ক্লাসে ভর্তি হয়েছেন? ক্লাস 10-এ। আমিও। যাক, ভালো হলো। ওর মায়াবী চোখগুলো প্রতিদিন দেখতে পারবো। কথা বলতে বলতে স্কুলে চলে আসলাম। দুজনে একসাথে ক্লাসে প্রবেশ করলাম। ও মা, দেখি আমার বন্ধুরা ভূত দেখার মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি গিয়ে ওদের পাশে বসলাম। তখন আমি রাকিবকে বললাম, কি রে হালা, এইভাবে তাকায় আসোস কেন? তোর সাথে বুটকারিটা কে? কেউ না। তখন রাফি বলল, বুঝি বুঝি, সব বুঝি। বেশি বুঝিস বলে তো পরীক্ষায় আন্ডা মারস। দেখ, আমার একটা মান সম্মান আছে, তুই কিন্তু আমাকে অপমান করছিস। রাখ তোর অপমান, ক্লাসে মন দে। তারপর স্যারের কথায় মনোযোগ দিলাম। হঠাৎ মেয়েটির দিকে চোখ পড়তে দেখি ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ধুর, আমি কি মেয়ে মেয়ে করছি? ওর নাম তো সামিয়া। আমি ওর দিকে তাকাতেই ও চোখ ফিরিয়ে নিল। কিছুই তো মাথায় আসছে না। এইভাবে ক্লাস শেষ করে বাইরে বের হয়ে ওর জন্য অপেক্ষা করতে থাকি। ও বেরিয়ে এলে চলেন যাওয়া যাক। আসার সময় তার সাথে তেমন কথা বলিনি। কতদূর আসার পর মেয়েটি দাঁড়িয়ে গেল আর ভাবতে লাগলো, এই রে, আমি যদি এর সাথে যাই তাহলে তো ও আমার বাসা চিনে ফেলবে, আমাকে সন্দেহ করবে। কি হলো, দাঁড়িয়ে গেলেন কেন? না মানে আমার একটু কাজ আছে, আপনি চলে যান। ওকে বাই। তারপর বাসায় এসে সোজা রুমে চলে গেলাম। তারপর গোসল করে নিচে খাবার খেতে চলে আসলাম। খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। গিয়ে শুয়ে শুয়ে মেয়েটার কথা ভাবতেছি। কেন জানি না ওর প্রতি টান অনুভব করি। তারপর প্রাইভেটের টাইম হলে বই খাতা নিয়ে যখন বেরিয়ে যাব তখন আম্মু বলল, আসার সময় যারা মামনিকে নিয়ে আসবি। আমি পারবো না, এই বলে বেরিয়ে গেলাম। ম্যাডামের বাসার সামনে এসে কলিং বেল বাজানোর সাথে সাথে ম্যাডামের মেয়ে মানে যারা দরজা খুলে দিল। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। ওই কুত্তা, তুই আমাকে আপনি করে কথা বলতেছিস কেন? কি বেয়াদব মেয়ে রে বাবা, সুন্দর করে কথা কন। অপরিচিতদের সাথে কিভাবে কথা বলে জানেন না? তোমার কিছু মনে পড়ছে না? আমরা একসাথে কত খেলা করেছি, কত মারামারি করেছি। না, মনে পড়ছে না। ওকে রাগানোর জন্য বললাম। যারা আর কিছু না বলে চলে গেল। ওর চোখের কোণে পানি দেখলাম। আমি কি এমন বললাম যে ওর চোখের কোণে পানি? সেগুলো পরে ভাবা যাবে। আমি সোজা টেবিলে গিয়ে বসলাম। ম্যাডাম আসলে পড়া শুরু করলাম। পড়তে পড়তে পেটের ভিতর সামজ ভাইয়ের গান শুরু হয়ে গেল। মানে খিদে লাগছে। কাল প্রথম আসছি বলে নাস্তা দিছিল, আজ আর দিচ্ছে না। আম্মু, তোমার বান্ধবী এত কিপটা কেন? পড়া শেষ করে যখনই আসতে যাব তখনই যারা বলল, ওই, আমাকে ফেলে চলে যাচ্ছ কেন? আমি ওর দিকে তাকাতেই টাসকে খেয়ে গেলাম। ও বলে বোঝাতে পারবো না। নীল ড্রেস, সাথে হিজাব। আপনি কোথায় যাবেন? তোমার সাথে তোমাদের বাসায়। তোমার আম্মুকে দেখতে সেই কবে দেখেছি। তখন ম্যাডাম বলল, ওকে সাথে করে নিয়ে যা। ওকে আসেন। যারা তো মহা খুশি। তারপর দুজনে বাসার দিকে রওনা দিলাম। দুজনে পাশাপাশি হাঁটতেছি, তখন যারা বলল, আচ্ছা, তোমার জিএফ নেই? এটা কি আবার? ও মা, যেন ছোট বাচ্চা। আসো একটা পাপ্পি দে। কি মেয়ে রে বাবা, লজ্জা শরম কিছু নাই? শোনো, তোমার জিএফ থাক বা না থাক, আজ থেকে কোনো মেয়ের দিকে তাকাবে না। হ্যাঁ, বললেই হলো। একবার তাকিয়ে দেখ, তখন দেখবি। কি গুন্ডি মেয়ে রে বাবা। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর আম্মু দরজা খুলে দিল। কি রে, তোর সাথে এই মেয়েটাকে? তোমার বান্ধবীর গুন্ডি মেয়ে। তখন যারা বলল, দেখো, গুন্ডি বলবে না একদম, ভালো হবে না কিন্তু। দাঁড়া, আগে আন্টিকে সালাম করে নেই। এই বলে আম্মুকে পায়ে ধরে সালাম করলো। আরে যারা, উঠো। তুমি কত বড় হয়ে গেছো, অনেক সুন্দর হয়েছো আগে থেকে। কেমন আছেন? ভালো মা, তুমি কেমন আছো? ভালো। তোমাকে সেই কবে দেখছি, আমাদের ভুলে গেছো মনে হয়। না আন্টি, আমি আপনাদের সব সময় মনে রাখছি।
আপনাদের কথা আম্মুর কাছ থেকে জিজ্ঞেস করতাম। এইখানে দাঁড় করে রাখবে নাকি? আমি তো ভুলেই গেছি। আসো মা, ভিতরে আসো। আমাকে আসতে বলবে না? না, তোর আসতে হবে না। ও এখন ওই গুন্ডিটাকে পাইছো, আমাকে আর দরকার নেই। কি বললি তুই? রেগে একেবারে লাল টমেটো হয়ে গেছে, প্লাস ইচ্ছে করছে সস বানিয়ে খেয়ে ফেলি। এই বলে যখন আমার দিকে তেড়ে আসতে যাবে, তখনই দরজার সাথে হোঁচট খেয়ে সোজা আমার উপর। আমি সামনে ওঠার আগেই নিচে পড়ে গেলাম। আমি নিচে ও উপরে, কেউ কিছু বলছি না। একজনের দিকে একজন তাকিয়ে আছি, কেমন জানি আমার খুব ভালো লাগছে। এতক্ষণ ধরে আম্মু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কাণ্ড দেখছে, আর চোখগুলো হাঁসের ডিমের মতো করে ফেলেছে। তখন আমি যারাকে বললাম, আমাকে মেরে ফেলবেন নাকি? ওফ, এক্কেরে আটার বস্তা, সরেন আমার উপর থেকে। তারপরও তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে গেল। এই কি বললি? আমি আটার বস্তা, তাই না? তা নয়তো কি, আটার বস্তা না পানির বস্তা? তখন আম্মু বলল, এই তোরা থামবি? কতদিন পর মেয়েটা এলো আর তুই ওর সাথে ঝগড়া করতেছিস? মা, তোমার কোথাও লাগেনি তো? না আন্টি, আমি ঠিক আছি। আদিক্ষেতা দেখে আর বাঁচি না। এই বলে আমি আমার রুমে চলে গেলাম। এসে ফ্রেশ হয়ে নিচে গেলাম, গিয়ে দেখি ও মায়ের সাথে বসে গল্প করছে। আমি গিয়ে ওদের সাথে গল্প করতে লাগলাম। এভাবে গল্প করতে করতে ডিনারের টাইম হলে আম্মু খেতে ডাকে। আমি একটা চেয়ার টেনে বসে পড়লাম। যারা আমার সামনাসামনি বসেছে, আম্মু খাবার দিলে খাওয়া শুরু করলাম। হঠাৎ পায়ে কিসে যেন স্পর্শ অনুভব করলাম। নিচে তাকিয়ে দেখি যারা পা দিয়ে সুরসুরি দিচ্ছে। আমি ওর দিকে তাকিয়ে দেখি ও মিটিমিটি হাসছে। আমি আবার খাওয়া শুরু করলাম। খাওয়া শেষ করে যখনই উঠতে যাব, তখনই যারা বলল, আমাকে একটু বাসায় দিয়ে আয়। তখন আম্মু বলল, সে কি মা, এতদিন পর এলে? না, আজ এখানেই থেকো, কাল সকালে যেও। না আন্টি, অন্যদিন আসবো, আজ আসি। রিয়াদ, চল। আমি পারবো না। কেন? আমার ভয় করতেছে এত রাতে বাড়ির বাইরে যেতে। আমি পারবো না বাবা। তাহলে আমি একলা যাব? তখন আম্মু বলল, তোর বয়ের গুষ্টি কিলাই, ওই মেয়ে মানুষ একা একা যাবে কেমন করে? আমি তো ভয়ে না থাক বললাম না, আবার আমার কষ্টে করা মান সম্মানের দাগ পড়বে। আমার মতো শিশুর দিকে এইভাবে তাকাচ্ছ কেন? আমি যাচ্ছি তো। এই তো, গুড বয়। গুড না ব্যাড সেটা পরে জানতে পারবি, শাকচুনি কোথাকার। চলেন। আম্মু যারাকে বলল, আবার আসবে কিন্তু। এখন আসি তাহলে, চল। তারপর দুজনে বেরিয়ে গেলাম। নির্জন রাস্তায় দুজনে পাশাপাশি হাঁটতেছি, কেউ কিছু বলছি না। হঠাৎ যারা আমার হাত ধরে ফেললো। আমার গায়ে একটা কম্পন দিয়ে উঠলো। আসলে এর আগে কোনো মেয়ের হাত ধরিনি তো, তাই। আপনি আমার হাত ধরলেন কেন? ছাড়েন বলছি। আমার না খুব ভয় করছে। এর আগে কোনো দিন এত রাতে রাস্তায় নামি নাই তো। ওকে, তবে আমার কিন্তু লাগছে। কি লাগছে? সুরসুরি লাগছে। বলার সাথে সাথে ও হেসে দিল। পাগল ছেলে। ওই সেবার চুপ করে হাঁটেন। তারপর দুজনে হাত ধরে চুপচাপ হাঁটতেছি। দুজনকে মনে হচ্ছে প্রেমিক প্রেমিকা। বাস্তবে কিন্তু খাঁটি সিঙ্গেল। আমার অন্যরকম অনুভূতি হচ্ছে। আপনাদের ধরতে ইচ্ছে হচ্ছে বুঝি? হাঁটতে ওদের বাসায় এসে গেলাম। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর ম্যাডাম দরজা খুলে দিল। যারাকে দিতে এলাম। আমি এখন যাই। যেতে পারবে তো? না হয় এখানে থেকে যাও। না ম্যাম, পারবো। আমি তাহলে যাই। আচ্ছা, সাবধানে যেও। আমি আর কিছু না বলে হাঁটা ধরলাম। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। এসে রুমে গিয়ে শুয়ে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। রাস্তায় হাঁটতেছি, মা, আবার দেখি কালকে সেই বোরকাওয়ালি দাঁড়ায় আছে। তখন আমি বললাম, হাই, কারো জন্য অপেক্ষা করছেন বুঝি? না, আপনাকে আসতে দেখে দাঁড়াইছি একসাথে যাওয়ার জন্য। ও, তাহলে চলেন, দুজনে হাঁটতেছি। আচ্ছা, আপনার বাসা কোনটা? এলাকায় নতুন আসছেন মনে হয়। হ্যাঁ। আপনার বাসা কোনটা? তোমার মেয়ে। বলে আটকে গেল। এই রে, কি বলে ফেলছিলাম। আর একটু হলেই তো ধরা খাইলাম। কি? কালকে আপনাকে যেখান থেকে বিদায় দিচ্ছিলাম ওখান থেকে একটু ডানে গিয়ে আবার বামে। আর কিছু বললাম না, নীরবে হাঁটছি। নীরবতা ভেঙে বললাম, আচ্ছা, আমরা কি আগাইতে পারি? মানে? মানে তুমি করে বলতে পারি। ওর সাথে কথা বলতে বলতে স্কুলে চলে এলাম। আমি ওর আগে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ হলে আবার দুজনে একসাথে বাসার দিকে রওনা দিলাম। ওর বাসার সামনে এসে পড়লে ওকে বিদায় দিয়ে আমিও আমার বাসায় চলে আসলাম। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর দরজা খুলতেই শালা আমার তো প্যান্ট নষ্ট হওয়ার অবস্থা। আম্মু দেখি হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে, আর ব্যাঙের মতো তোর সাপের মতো ফুসছে। আমি তো ভয়ে কাবু হয়ে গেলাম। মুই তো কিছুই হরি নাই। ও গো আম্মু,
আপনি এভাবে খাড়াই আছেন কিল্লাই? অনুর ঠ্যাং ব্যথা গরিব তো। আসলে আমি চট্টগ্রামের মানুষ তো, তাই তো চট্টগ্রামের ভাষায় বললাম। যারা বুঝেন নাই তারা পা তুলবেন, আমি বুঝাই দিব। তখন আম্মু বলল, আসেন নবাবের বেটা, আপনার অপেক্ষা করতেছি। তো হাতে ঝাড়ু কেন? সেটা কিছুক্ষণ পর টের পাবেন। আসেন, বাইরে দাঁড়িয়ে থাকবেন নাকি? ও মা, এত সম্মান! আজ ঝাড়ু থেরাপি খেতে হবে। অবস্থা বেশি ভালো না। কি রে, কি ভাবছিস? ভাবতেছি তুমি আমাকে আজ যেভাবে সম্মান দিয়ে কথা বলছো, এত সম্মান আমার শ্রদ্ধা ভাজন ড্যাডিকে করছো কিনা সন্দেহ। কি কি বললি? আমার কান টেনে ধরে বাসার ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। এইবার বল, কোন মেয়ের সাথে এত লুতুফুতু করতেছস? এই রে, আম্মা কেমনে জানলো? কি সব আজে বাজে কইতেছো? তোমার শরীর কি ঠিক আছে? এই বলে কপালে হাত দিতে যাব, তখনই আম্মু দিল একটা হাঁটু বরাবর। বল মেয়েটাকে। আই কেন জানলাম? আমার তো মেয়ে মানুষ দেখলেই কেমন কেমন জানি করে। কি করে? শরম করে। আমি মেয়েদের থেকে 2 হাত দূরে থাকি, আর তুমি বলছো আমি নাকি? সি, আমার কইতে লজ্জা করতেছে। তোর লজ্জার গোষ্ঠী কিলাই, বল এসব কতদিন ধরে চলছে? কোন হারামি আমার নামে এত বড় অপবাদ দিচ্ছে? সেটা তোর জানতে হবে না। ঝাড়ু থেরাপি দিব নাকি? সত্যিটা বলবি। আমি হাজার বললেও বিশ্বাস করবে না যে আম্মুর কানে এই বিষটা দিছে, সে ভালো করে দিছে। আমি একটা বুদ্ধি করে, আরে যারা যে কখন এলে, আমি এটা বলতেই আম্মু পিছনে ফিরে। এর ভিতরে আমি উধাও, মানে এক দড়ি রুমে। আম্মু পিছনে ফিরে কাউকে না দেখে আবার সামনে ফিরতেই দেখে আমি নাই। দেখি আজ তোকে খাবার কে দেয়। আমি ওইদিকে রুমের দরজা বন্ধ করে দিছি। যেভাবে খেপেছে, মনে হয় না ধরতে পারলে আস্ত রাখবে। আম্মু তো মুখে যা আসছে তাই বলছে। আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম, আর রুম থেকে বের হইনি। উফ, পেটের ভিতর হাডুডু খেলা চলছে। ওইদিকে আম্মুর ভয়, এইদিকে পেটের আর্তনাদ। কি করা যায়? বুকে 100 গ্রাম সাহস নিয়ে ডাইনিং টেবিলে গেলাম। দেখি খাবার রাখা আছে। আমি গিয়ে থালায় খাবার নিয়ে যখনই মুখে খাবার তুলছি, তখনই কে যেন খাবারের থালা টান দিল। ও মা, এই তো দেখি আমার দয়ালু মাম্মি। কি নবাবজাদা, চুপি চুপি এসে খাওয়া হচ্ছে? আজকে আপনার খাবার বন্ধ। উফ মা, আগে খাইতে দাও, তারপর যা শাস্তি দিও। না, এটাই তোর শাস্তি। যাও, খাবো না। এই বলে যখন চলে আসতে যাব, তখনই আমিও কিন্তু এখনো খাইনি। আমি সাথে সাথে দাঁড়িয়ে গেলাম। কি বলছো? তুমি এতক্ষণ না খেয়ে বসে আছো কেন? আমার ছেলে যে না খেয়ে আছে, আমি কেমনে খাই? আমি সাথে সাথে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলাম। 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়লো আমার অজান্তেই। আমি তাড়াতাড়ি চোখ মুছে স্বাভাবিক হয়ে, তাড়াতাড়ি খেতে বসো, আমি তোমাকে খাইয়ে দিব। আম্মু কিছু না বলে খেতে বসলো। আমি আম্মুকে খাইয়ে দিতে লাগলাম, আর আম্মু আমাকে খাইয়ে দিল। আসলে মায়ের ভালোবাসা এমনই, যতই রাগ থাকুক তবু সন্তানের প্রতি 1 বিন্দু ভালোবাসাও কমবে না। মায়ের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। এইভাবে খাওয়া শেষ করে আম্মু তার আঁচল দিয়ে আমার মুখ মুছে দিল। আহা, আজ অনেক তৃপ্তি করে খেলাম। হয়েছে, যা এবার রুমে গিয়ে ঘুমা। ওকে মম। আমি রুমে এসে চিন্তা করতে লাগলাম, কে আম্মুকে এমন একটা মারাত্মক খবর দিল। যেই হোক, তাকে একবার হাতের কাছে পাই, আচ্ছা মতো পচা পানিতে চুবাবো। তারপর ঘুমের দেশে পাড়ি জমালাম। যখনই ঘুম থেকে উঠি, তখন ঘড়ির দিকে তাকাতেই আমি অবাক। 4:30 বেজে গেল, আর আমি গাধার মতো ঘুমাচ্ছি। ম্যাডামের বাসায় পড়তে যাই 4টায়, এখন 30 মিনিট লেট। ম্যাডাম যে রাগী, জানি না কি করে। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে বই নিয়ে তাড়াতাড়ি বের হয়ে গেলাম। কিছুক্ষণ পর ম্যাডামের বাসার সামনে এসে গেলাম। কলিং বাজিয়ে যাচ্ছি, কিন্তু দরজা খোলার নাম নাই। আমার তো ইচ্ছে করছে দরজাটা ভেঙে ফেলি। অনেকক্ষণ পর দরজা খুলে দিল। দেখি যারা দরজা খুলে দিচ্ছে, আর মুখ টিপে হাসতেছে। কি হলো, হাসেন কেন? আজকে থেরাপি কেমন খেলে জান্দু? না, কিছু না। এই বলে চলে গেল। আমি আর কিছু না বলে ভিতরে চলে গেলাম। গিয়ে দেখি শ্রদ্ধেয় শিক্ষিকা বসে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি হলো কেন? আসলে কি বলবি, সোজাসুজি বল। ম্যাম, এত ধমক দেন কেন? বলছি তো, আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। সামনে তোর পরীক্ষা, আর তোর পড়ার প্রতি কোনো খেয়াল নেই। দেখ, এখন থেকে সব ফাইজলামি বাদ দিয়ে পড়াশোনা কর। ম্যাম, আমাকে কি আপনার এরকম মনে হয়? আর মতো ভালো পোয়া এই এলাকায় পাইবেন না। হয়েছে, বই বের কর। বই বের করে বসে আছি। বাড়ির কাজ করছিস? এইমাত্র করে এলাম। কই দেখি তো। সে কি ম্যাম, এইখানে কেমন করে দেখবেন? মানে? বাড়ির কাজ তো বাড়িতে করে আসছি। যদি দেখতে চান তাহলে আমার সাথে বাড়িতে চলেন।
কাজও দেখবেন, চা নাস্তাও করে আসবেন। এই যারা, ব্যাগটা আনতো। ম্যাম, বেদ দিয়ে কি করবেন? একটা গাধাকে পিটানোর জন্য। এইখানে তো কোনো গাধা দেখতে পাচ্ছি না। সেটা একটু পর দেখতে পাবি। তারপর যারা বেদ নিয়ে আসলো। এই নাও তোমার ব্যাগ। ম্যাম ওর হাত থেকে বেদটা নিয়ে, হাত পা। টাকা দিবেন বুঝি? না না, আমি নিতে পারবো না। আম্মু বলেছে কেউ কিছু দিলে না নিতে। ম্যাম তো রেগে বুম, কোন সময় ফাটবে আল্লাহ জানে। তুই হাত পাতবি নাকি? ওইদিকে দেখতেছি যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। এই মেয়ে, তুমি এখানে কি করছো? দেখো না বড়রা কথা বলতেছে। বড়দের কথা শোনা ভালো না, তুমি জানো না বুঝি? কি বললি তুই? তুই বড়? ম্যাম ওকে এখান থেকে চলে যেতে বলেন। না, ও যাবে না। তোকে ওর সামনে পিটাবো। হাত পাত। আমাকে চেয়ার থেকে উঠতে হলে তোর খবর আছে। ওকে, আমি হাত পাচ্ছি, কিন্তু ওর সামনে মাইরেন না। আমার একটা 2 কেজি ওজনের সম্মান আছে তো। না, এটাই তোর শাস্তি। তোর মতো বাদরের আবার সম্মান। আমি একটু দরজার দিকে তাকিয়ে দেখি দরজা খোলা আছে। যাক, বুদ্ধিটা কাজে লাগাই। ওকে, হাত পাচ্ছি। ম্যাম যখনই আমাকে মারতে যাবে ঠিক তখনই ম্যাডাম কিছু বুঝে ওঠার আগেই আমি আমার হাত সরিয়ে যারার হাত টেনে জায়গা বরাবর বসাই দিলাম। অমনি মানে মায়ের জায়গা বরাবর পড়ছে। মায়ের আমার হাতে পড়ে নাই, মায়ের পড়ছে যারার হাতে। যারা আর ভেড়া মারায় দুজনেই অবাক। আমি এটা করব কখনো ভাবতে পারি নাই। যারা হাত ধরে কান্না করে দিল। ম্যামের হাতে জোর আছে বলতে হবে। ওইদিকে ম্যাম তো রাগে ফায়ার, চোখ দুটো লাল হয়ে গেছে। ম্যাম যখনই চেয়ার থেকে উঠে আমার দিকে তেড়ে আসতে যাবে তখনই আমি বই খাতা নিয়ে দিলাম দৌড়। এক দৌড়ে বাসায়। আমি হাঁপাচ্ছি। তখন আম্মু বলল, কি রে, তুই এইভাবে হাঁপাচ্ছিস কেন? রাস্তায় কুকুরে দাবর করছে। তো কিছুক্ষণ আগে গেলি, এত তাড়াতাড়ি চলে এলি যে? এমনি। এই বলে রুমে চলে গেলাম। রুমে এসে শুয়ে শুয়ে ভাবছি, ইস, যারার খুব লেগেছে মনে হয়। ওর চোখের পানি দেখে আমার কেমন যেন লাগছে। আমার জন্য ওকে মাইরটা খেতে হলো। আমি না হয় মাইরটা খেয়ে নিতাম। একটু মজা করতে গিয়ে ওকে কষ্ট দিয়ে ফেললাম। না, কাল ওকে সরি বলে দিব। কিন্তু আমি ওখানে যাব কেমনে? ম্যাম যেভাবে রেগে আছে মনে হয় না আস্ত রাখবে। পরদিন আমি রাস্তায় সেই কখন থেকে বসে আছি, কিন্তু বোরকাওয়ালির কোনো খবর নেই। এইদিকে স্কুলে টাইম হয়ে গেল, মনে হয় আজ আর আসবে না। আমি হতাশ হয়ে স্কুলে চলে এলাম। ক্লাসে বসে আছি আর বারবার দরজার দিকে তাকাচ্ছি। তখন রাফি বলল, কিরে এইভাবে সাপোর্ট করছ কেন? কিছু না। কিছুক্ষণ পর দেখি ম্যাম ক্লাসে প্রবেশ করলো। আমি তো ভয় কাঁপতেছি। যদি জানতাম আজ ম্যামের ক্লাস আছে তাহলে আজ স্কুলে আসতাম না। আজকে আমার উপর মনে হয় বুলবুল বয়ে যাবে। আমি ঘূর্ণিঝড়ে কথা বলতেছি। সবাই একসাথে, গুড মর্নিং ম্যাম। মর্নিং, সিট ডাউন। সবাই বসে পড়লাম। আমি ম্যাডামকে না দেখার মতো বসলাম। ম্যাম পড়ানো শুরু করলো, কিন্তু আমার মনোযোগ বোরকাওয়ালির দিকে। আমি জানালার দিকে তাকিয়ে আছি। তখনই এই রিয়া, দাঁড়া। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমি কিছু না বলে দাঁড়িয়ে গেলাম। ম্যাডামের চোখে স্পষ্ট রাগের ছাপ বোঝা যাচ্ছে। আমি তো ভয় কাচুমাচু হয়ে গেছি আর মনে মনে দোয়া দরুদ পাঠ করছি। এতক্ষণ আমি কি পড়ালাম বল? মাথা নিচু করে আছি। কি হলো বল? সরি ম্যাম। তুই এদিকে আয়। আমি কিছু না বলে সামনে চলে গেলাম। দাঁড়া, আমি আসি। তুই এখান থেকে নড়বি না। এই বলে ম্যাম চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো। আমি তো হাতে দেখি একটা বেদ। আমার তো প্রাণ যায় যায় অবস্থা। আমার বুঝতে বাকি নেই যে ম্যাম কালকের রাগটা আজ তুলবে। তখন ম্যাম বলল, এখানে কেন আসছিস? পড়ালেখা স্যারের কাছে নেই। বল, এতক্ষণ কি পড়ালাম বল? আমি মাথা নিচু করে আছি। কি হলো বল? আমি তখনও মাথা নিচু করে আছি। আমার কোনো রেসপন্স না পেয়ে ম্যাম উড়াধুরা শুরু করে দিল। উপ, কি মায়ের যে বাবা। ম্যাম প্লিজ মাইরেন না। কে শুনে কার কথা? ম্যাম তার কাজ নিয়ে ব্যস্ত। এইভাবে অনেকক্ষণ মারার পর থামলো আর বলল, যা, ক্লাস থেকে বেরিয়ে যা। আমি কিছু না বলে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেলাম। হাঁটতে কষ্ট হচ্ছে। মায়ের কারণে সারা শরীর ব্যথায় টনটন টনটন করতেছে। অনেক জায়গায় ফেটে গেছে। আমি জীবনে এমন মায়ের খাই নাই। কোন রকম বাসায় এসে কলিং বেল বাজানোর পর আম্মু দরজা খুলে দিল। আম্মু আমার অবস্থা দেখে কান্না করে দিল আর বলল, বাবা, তোর এই অবস্থা কিভাবে হলো? ম্যাম মারছে। কেন? পড়া পারি নাই তাই। কি এত বড় সাহস? পড়া পারস নাই বলে এইভাবে মারবে? আচ্ছা বাদ দাও। আমি রুমে গেলাম। আচ্ছা তুই যা, আমি তোর জন্য তেল গরম করে আনি। আমি কিছু না বলে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আম্মু তেল এনে সারা গায়ে মালিশ করে দিল। মালিশ করা শেষে শুয়ে থাক, আমি রান্না করতে গেলাম। পিঠটা বিছানায় লাগার সাথে সাথে ব্যথায় কুকড়িয়ে উঠলাম।
কোন রকম উপুর হয়ে শুয়ে আছি। ওইদিকে আম্মু ম্যামের কাছে ফোন দিয়ে বলল, তুই কি করে পারলি আমার ছেলেটাকে এইভাবে মারতে? তুই ওকে যে আঘাতগুলো করছস, ও তো ভালো করে হাঁটতেও পারছে না। ম্যাম চুপ করে আছে। আসলে আমাকে মারার পর থেকে ম্যাম অনুতপ্ত। সামান্য পড়া পারে না বলে এইভাবে মারতে পারলি? আমি আমার ছেলেটাকে আজ পর্যন্ত একটা ফুলের টোকাও দেই নাই। ম্যাম যখনই কিছু বলতে যাবে তখনই আম্মু ফোন কেটে দিল। তারপর আমার জন্য খাবার নিয়ে আসলো। খাবার খাইয়ে দিয়ে আমাকে ঘুমাতে বলে চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার খুব শীত লাগতে শুরু করলো। আমি শীতে কাঁপতেছি, কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। বিকেলে মা এসে দেখে যে আমি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছি আর কাঁপছি। মা আমার কপালে হাত দিতেই দেখে যে জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে। আম্মু ডাক্তারকে ফোন করে বাসায় আনলো। ডাক্তার আমাকে দেখে কিছু ওষুধ লিখে দিয়ে আম্মুকে বলল, এইগুলো দিনে 3 বার করে খাওয়াবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আজ 3 দিন পর আমার জ্বর অনেকটা কমে গেছে। রুমের মধ্যে চোখটা বন্ধ করে শুয়ে আছি। এমন সময় বুকে ভারী কিছু অনুভব করলাম। আমি চোখ খুলে দেখি একটা মেয়ে। আমি চেঁচিয়ে উঠার সাথে সাথে মেয়েটা মুখ তুললো। ওকে দেখে তো আমি অবাক। আর কেউ নয়, যারা। ও এখানে কেন? ওর চোখে পানি দেখতে পেলাম। তখন যারা বলল, এখন কেমন লাগছে? ভালো, কিন্তু আপনি কান্না করছেন কেন? সেটা তুই বুঝবি না। তুই জানিস আমি এতদিন ধরে তোকে না দেখে কত মিস করছি। আমাকে মিস করার কি আছে? কুত্তা, তুই জানোস না? তুই তো আমার আটকে গেল। এই রে, কি বলে ফেলছিলাম। কি? কিছু না। আসতে পারি? বাইরে থেকে কে যেন জিজ্ঞেস করলো। দরজার দিকে তাকিয়ে দেখি বজ্জাত ম্যামটা। আসসালামু আলাইকুম। অনুমতি নেওয়ার কি আছে, আসেন। এই বলে যখনই উঠতে যাব তখন ম্যাম বলল, থাক, এই অবস্থায় উঠতে হবে না। এখন কেমন লাগছে বাবা? জি ভালো। আমাকে মাফ করে দাও বাবা, আমি রাগের মাথায়। আরে আপনি মাপ চাইছেন কেন? আপনি আমার শিক্ষক, আপনি মারতেই পারেন। তাও বাবা। ম্যামের চোখে পানি দেখতে পেলাম। তখন আম্মু এসে ম্যামকে বলল, কথা পরে বলিস, আগে নাস্তা খা। না, আমি এখন খাবো না। আমি এখন যাই, পরে আসবো। সে কি, আজ না খেয়ে ছাড়ছি না? আজকে না, আরেকদিন খাবো। তা বললে হবে না। আচ্ছা, যারাকে রেগে যাচ্ছি, আমি এখন যাই। আমার কপালে একটা চুমু দিয়ে চলে গেল। বিকেলে ছাদে দাঁড়িয়ে আছি। হঠাৎ কে যেন কাঁধে হাত দিল। পিছনে ফিরে দেখি যারা। একা একা ছাদে কি করস? প্রকৃতি দেখি। যারা আমার পাশে এসে দাঁড়ালো। আমি চুপ করে আছি। তখনই, আচ্ছা, তুমি কাউকে ভালোবাসো? হঠাৎ যারার এমন প্রশ্ন শুনে আমি অবাক। আপনি শুনে কি করবেন? না, এমনি। না, বাসি না। তবে তবে কি? তবে একটা মেয়েকে খুব ভালো লাগে। এই কথা শুনে যারার মনে ভয় ঢুকে গেল। কে? কে এসে? আমার সাথে পরে একটা বোরকাওয়ালি মেয়ে। আমি ওর চোখগুলোর মায়ায় পড়ে গেছি। ওর চোখগুলো ঠিক তোমার মতো। এই এলাকায় নতুন আসছে। নাম কি তার? সামিয়া। এই কথা শুনে যারা মনে মনে প্লাজো ড্যান্স দিচ্ছে। আর আজ খুব খুশি লাগছে। ওর ইচ্ছে করছে আমাকে জড়িয়ে ধরে পাপ্পি দিতে। তবুও অনেক কষ্টে খুশি আটকে রাখছে। তো তাকে তোমার ভালোবাসার কথা বলে দাও না। ও যদি আমাকে ফিরিয়ে দেয়, এই ভয়ে বলতে পারছি না। ও বলে দেখো, ও যদি তোমাকে মনে মনে ভালোবাসে তাহলে রাজিও হতে পারে। আমার ভয় করে তো। এর আগে কাউকে বলি নাই তো। ছেলে মানুষের আবার ভয়। আচ্ছা দেখি। আচ্ছা তুমি লেখাপড়া করো না? না। কেন? কারণ আমার বিয়ে ঠিক হয়ে আছে। কি, কখন? ছোটবেলা থেকে আমার বিয়ে ঠিক হয়ে আছে। কার সাথে? যখন হবে তখন দেখতে পাবে। ও আচ্ছা, নিচে চলো। আচ্ছা। নিচে এসে আম্মু বলল, ওই, তোরা নাস্তা করতে আয়। আমি আর যারা একপাশে বসে পড়লাম। নাস্তা শেষ করে যারা বলল, আজ তাহলে আমি আসি। আজ থেকে যা। না, আরেকদিন। আর কয়েকদিন পর পার্মানেন্টলি চলে আসবো। আম্মুর কানে কানে বলল, ফাজিল, রিয়াদ, ওকে দিয়ে আয়। আচ্ছা। রিয়াদ, তুমি যাও, আমি আন্টির সাথে কথা বলে আসছি। আমি কিছু না বলে বাইরে চলে গেলাম। ওইদিকে তখন আম্মুকে যারা বলল, আপনি ওকে এ ব্যাপারে কিচ্ছু বলবেন না। তুই তো ভারী দুষ্টু। আম্মু আর যারার মধ্যে অনেক কথা হয়, সেটা আস্তে আস্তে জানতে পারবেন। আচ্ছা, বাই। যারা বাইরে আসলে আমি ওকে ওর বাসায় দিয়ে আসি। পরদিন সকালে আম্মু আমি গেলাম। না, আর কয়েকদিন পর যাস। আমি এখন পুরোপুরি সুস্থ। আচ্ছা, সাবধানে যা। বাসার বাইরে বের হয়ে তো আমার চোখ কপালে, কারণ সামিয়া মানে বোরকাওয়ালি আমার বাড়ির সামনে। আমি ওর দিকে হা করে তাকিয়ে আছি। কি মিস্টার, এইভাবে তাকায় আছেন কেন? মুখটা বন্ধ করুন। ওর কথায় আমার ঘোর কাটলো। কি? কিছু না। আপনি থুকু, তুমি আমার বাসা কেমনে চিনলে? পরে জানতে পারবে। না, এখন বলো। তোমাকে ফলো করি। কি?
চোরের মতো আমাকে ফলো করছো? আমাকে বললে আমি তোমাকে নিয়ে আসতাম না নাকি? আচ্ছা, স্কুলের টাইম চলে যাচ্ছে, এখন যাওয়া যাক। না, আজকে স্কুলে যাব না, তোমাকে নিয়ে ঘুরতে যাব। এই কথা শুনে যারা তো মহা খুশি, তবুও খুশি মনের মধ্যে রেখে, কে স্কুল বাদ দিয়ে ঘুরতে যাওয়া? না, আগে স্কুল তারপর। প্লিজ তোমাকে একটা কথা বলার ছিল। যারা তো জানেই আমি ওকে কি বলবো। আগে ক্লাস করব, তারপর যাব, ঠিক আছে? আচ্ছা। তারপর দুজনে স্কুলে চলে এলাম। যখনই গেট দিয়ে ঢুকতে যাব তখনই আমাদের সামনে ম্যামকে দেখতে পাই। ম্যাম আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ওইদিকে যারা আমি না দেখার মতো চোখের ইশারা দিয়ে তার মাকে মানে ম্যামকে কি যেন শিখিয়ে দেয়। তখন ম্যাডাম বলল, রিয়া, বাবা কেমন আছো? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো। তা তোমার সাথে এই মেয়েটাকে? ও হচ্ছে সামিয়া, এখানে নতুন ভর্তি হয়েছে। আচ্ছা, তোমরা যাও। তারপর ক্লাসের দিকে হাঁটা ধরলাম। কিছু দূর যাওয়ার পর, আচ্ছা, ম্যাডামটার নাম কি? ওনার নাম কটকটি। মানে? আস্ত বজ্জাত মহিলা, মনে মায়া দয়া বলতে কিছু নেই। আমার কথা শুনে যারা তো রাগে আগুন, তবুও রাগকে বিস্কুট দিয়ে মানে কন্ট্রোল করলো, আর মনে মনে বলে, তুই আমার সামনে আমার মাকে বজ্জাত বলিস? কুত্তা, বিলাই, শেয়াল। আরো কত রকম যে প্রাণীর নাম বললো তা লিখতে কলমের কালি শেষ হয়ে যাবে। কই, আমার তো ওনাকে খুব শান্তশিষ্ট মনে হচ্ছে। শান্তশিষ্ট? তুমি তো জানো না, ওই দিন আমাকে মেরে পিৎজা বানিয়ে দিয়েছিল। কষ্ট করে পিৎজা বানায় খাইতে পারে নাই। কি বলো? কি মাইরটাই না দিছিল, এক মাইরে 3 দিন বিছানায়। এই দেখো ক্ষতগুলো এখনো আছে। ওকে দেখিয়ে ওইদিকে যারা আম্মু মানে শ্রদ্ধাভাজন বজ্জাত ম্যাডাম ফোন করে আমার আম্মুকে সবকিছু বলে দেয়। ক্লাসে এসে আমি আমার জায়গায়, যারা ওর জায়গায় চলে গেল। কিছুক্ষণ পর স্যার আসলো। আমি শুধু বোরকাওয়ালির দিকে তাকিয়ে আছি। কখন যে স্যার ক্লাস শেষ করে চলে গেল টেরই পাইনি। তারপর ম্যাম আসলো। আমার মনোযোগ তখনও ওর দিকে। পড়ার ফাঁকে ম্যামের চোখ আমার দিকে পড়তেই দেখে যে আমি এক নজরে যারার দিকে তাকিয়ে আছি। তখন ম্যামের ঠোঁটের কোণে হাসি ফুটলো। আবার মনে মনে ভাবে, এইভাবে চলতে থাকলে তো ওর পড়ালেখা নোয়াখালী চলে যাবে। তখন ম্যাম বলল, রিয়া, ম্যামের ডাকে আমার হুঁশ ফিরল। জি জি ম্যাম। পড়ায় মনোযোগ দাও, সামনে পরীক্ষা। এভাবে পড়তে থাকলে তো তোমার ভবিষ্যতে অন্ধকার। সরি ম্যাম। পড়ায় মনোযোগ দাও। আমি পড়ায় মনোযোগ দিলাম। দেখতে দেখতে ম্যামের ক্লাস শেষ। তারপর একে একে সব ক্লাস করে বের হলাম। সামিয়ার জন্য অপেক্ষা করতেছি, ও আসলে তাহলে যাওয়া যাক। তারপর দুজনে হাঁটতে লাগলাম। একটা দোকানের পাশে এসে, তুমি একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। ওকে। দোকানে গিয়ে একটা মিনি লাক্স সাবান কিনলাম। সামিয়ার কাছে এসে, চলো। তারপর দুজনে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে এলাম। এসে দুজনে দাঁড়িয়ে আছি, কিছু বলছি না। ওইদিকে যারা মনে মনে বলছে, আর আমি কিছু বলছে না কেন? আমার তো আর তর্স হয়েছে না। তুমি কি জানি বলবে বলেছিলে, বললে বলো, না বললে বাই। আমি একদিনে ভাবছি কিভাবে শুরু করব। যারার কথা আমার কানে ঢুকে নাই। কি হলো? ভাবছি। কি ভাবছো? বলতে ভয় করতেছে। ভয় নেই, বলে ফেলো। জানি না কিভাবে বলবো, তবুও না বলে থাকতে পারবো না। এই বলে পকেট থেকে লাক্স সাবানটা বের করে ওর সামনে হাঁটু গেড়ে বসে, আমি তোমার চোখের মায়ায় সেই প্রথম দেখাই পড়ে গেছি। তোমার চোখগুলো আমাকে কেমন জানি টানে। আমি তোমার চোখের মায়ায় সারা জীবন পড়তে চাই। আমি তোমার শীতের চাদর হতে চাই। তুমি কি আমায় তোমার সাথে সারা জীবন পথ চলার সুযোগ দিবে? তোমার চোখের মায়ায় পড়তে কখন যে তোমায় এমনে জায়গা দিয়ে ফেলেছি তা আমিও টের পাইনি। আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। সাবানটা ওর দিকে এগিয়ে দিয়ে, বাস্তবে কেউ সামনাসামনি এইভাবে প্রপোজ করতে পারবো না, কারণ আমি খুব লাজুক। ও আমার হাত থেকে সাবানটা নিয়ে উচ্চস্বরে হাসতে লাগলো। কি হলো? আমি তো হাসার মতো কিছু বলিনি। তোমাকে কত সুন্দর করে প্রপোজ করলাম, এইভাবে কবিও পারবে না। এটা কি? সাবানটা দেখিয়ে। কেন, সাবান আর কি? সাবান দিয়ে কেউ প্রপোজ করে? সবাই করে গোলাপ দিয়ে, আর তুমি? এটা যেই সেই সাবান না, এটা হচ্ছে হাজারো গোলাপের সমৃদ্ধ লাক্স সাবান। আমি তোমাকে 1000 গোলাপ দিয়ে প্রপোজ করলাম। এইটা তো আগে ভাবিনি। রাখো তোমার ভাবা ভাবি, আগে আমার উত্তর দাও। কিসের উত্তর? ইস নেকা, আমি যে এতক্ষণ কষ্ট করে প্রপোজ করলাম তার উত্তর। আমার সময় লাগবে, কিন্তু যারার ইচ্ছে করছে এখন চিৎকার করে বলতে, রিয়াদ, আমিও তোমাকে ভালোবাসি, সেই ছোট কাল থেকে। কিন্তু এখন বললে সব মজা চলে যাবে। ওকে, কাল আমাকে জানাবে। অবশ্যই হ্যাঁ, শুনতে চাই। আজ তাহলে চল, আম্মু চিন্তা করবে। ওকে চলো। যখনই দুজনে হাঁটা ধরলাম, অমনি সামিয়া হোঁচট খেয়ে সোজা আমার উপর পড়লো। সামিয়া নিজের অজান্তেই আমাকে জড়িয়ে ধরলো।
আহা কি ফিলিংস, বলে বোঝাতে পারবো না। এই আমার কেমন কেমন জানি লাগছে। এইবার তো ছাড়। সামিয়া তাড়াতাড়ি ছেড়ে দিল, লজ্জায় মাথা নিচু করে আছে। হইছে, আর লজ্জা পেতে হবে না, চলো যাওয়া যাক। সামিয়া হুম বলে হাঁটা ধরলো, আমি ওর পাশাপাশি হাঁটছি। তারপর দুজনের বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আম্মু ওই দিনের মতো হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। আম্মু আজকে আবার কি করলাম? কি করার বাকি রাখছস? কি করলাম বলবে তো? বোরকা পরা মেয়েটাকে? কোন বোরকা পরা মেয়ে? আমি কিছু জানি না, মনে করছস আমাকে তোর ম্যাম সব বলছে? এই রে কাজ সারছে, এই বজ্জারটা আমারে ঠান্ডা পানিতে চুবাইলো। তাই তো বলি আম্মুকে দামি সংবাদগুলো কে দেয়। এখন আম্মুকে কি বলি? ওই বজ্জারটা তোমাকে কি বলছে? দেখ, ন্যাকামি করবি না, যার উপায়টা করে তোর বাপের নাম ভুলাই দিব। আমি তো আব্বুর নাম সে কবে ভুলে গেছি, আবার নতুন করে ভুলার কি আছে? এই বলে সোফায় বসে পড়লাম, চুপ করে বসে আছি। তা বাবা, মেয়েটাকে কালকে একবার নিয়ে আসিস। আম্মুর কথা শুনে আমার কাশি উঠে গেল। কি হয়েছে এইভাবে কাশতেছিস কেন? তোমার কথা শুনে। দেখ, আমি কিন্তু তোর উপর রেগে নেই, আমি দেখতে চাই আমার ছেলের পছন্দ কেমন। সত্যি বলছো? সত্যি। ওকে, কাল নিয়ে আসবনি। আচ্ছা, আমি রুমে গেলাম। এই বলে রুমে চলে গেলাম। ওইদিকে যারা আজকে পার্কে ঘটে যাওয়ার কথাগুলো শুয়ে শুয়ে ভাবছে আর মনে মনে হাসছে। আজকে ওর সবচেয়ে খুশির দিন, কারণ আজকে ওর ভালোবাসার মানুষ ওকে প্রপোজ করেছে। ও কি ভেবে গান ছেড়ে দিয়ে রুমের মধ্যে নাচানাচি শুরু করে। যারার আম্মু ওর রুমে এসে দেখে যে যারা নাচতেছে। তুই এভাবে নাচতেছিস কেন? কিন্তু যারা সেই দিকে কোনো খেয়াল নেই, ও নাচতেই আছে। ম্যাম গিয়ে সোজা গান বন্ধ করে দিল, কিন্তু যারা তখনও নাচতেছে। ওই যারা এইভাবে বানরের মতো লাফাচ্ছিস কেন? তবুও যারা নাচতেই আছে। যারা? এতক্ষণে যারা নাচ বন্ধ হলো। কি? তুই এভাবে লাফাচ্ছিস কেন? বানরও তো তোর থেকে ভালো নাচতে জানে। যারা সোজা গিয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরলো। আজ আমার মেয়ে এত খুশি কেন? মা, আজ রিয়াদ আমাকে প্রপোজ করেছে। কি? হ্যাঁ মা। তাহলে আমার জামাইয়ের মনে লাড্ডু ফুটছে? আপনারা জামাই মানে বোঝেন নাই? দাঁড়ান বুঝিয়ে বলি। আসলে আমার আর যারার বিয়ে সে ছোটবেলা থেকেই ঠিক করা, কিন্তু তা আমি জানি না। আমি বাদে সবাই জানে। যারার পুরো কথাটা শুনলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তারপর যারা তার মাকে সব বলল। ম্যাডাম তো হাসতে হাসতে শেষ। ছেলেটা পারেও বটে, তুইও কিন্তু কম না। সকালে স্কুলে সামিয়ার জন্য অপেক্ষা করতেছি। ধুর, পেতনিটা এখনো আসছে না কেন? অনেকক্ষণ পর সামিয়া আসলো। হাই, কেমন আছো? ভালো, তুমি? ভালো। তা আমার উত্তর কই? এখনই বলতে হবে? হ্যাঁ। এইখানে না, চল নদীর পাড়ে যাই, আজকে আর ক্লাস করব না। ওকে চলো। তারপর দুজনে নদীর পাড়ে চলে আসলাম। তারপর সামিয়া বলল, তোমার আর আমার তো সামনে পরীক্ষা। তো এখন যদি আমরা রিলেশনে জড়াই তাহলে আমাদের পড়াশোনার ক্ষতি হবে। তুমি কি বলতে চাও? ক্লিয়ার করে বলো। আমি তোমার প্রস্তাবে রাজি আছি, সত্যি? কিন্তু আমার কিছু শর্ত আছে, যদি মানতে পারো তাহলে আমিও রাজি। আমি তোমার সব শর্তে রাজি, বলো। প্রথমত মন দিয়ে লেখাপড়া করতে হবে। দ্বিতীয়ত, যতদিন না পরীক্ষা শেষ হচ্ছে ততদিন আমার সাথে যোগাযোগ করতে পারবে না, মানে মোবাইলে কোনো যোগাযোগ করা যাবে না, কিন্তু চাইলে স্কুলে একটু একটু কথা বলতে পারো। তারপর? সবচেয়ে শেষ শর্ত, এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। যেদিন এসএসসি পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারবে সেদিন আমি নিজে থেকে তোমাকে প্রপোজ করব। কি মানতে পারবে তো? সবগুলো পারবো, কিন্তু শেষেরটা গ্যারান্টি দিতে পারছি না। আসলে আমি বই কোনোদিন ধরেছি বলে আমার মনে নেই। তাহলে আমার কিছু করার নেই, তোমাকে ফিরিয়ে দিতে আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলো, এছাড়া আমার আর কোনো উপায় নেই। না না, আমাকে পারতে হবে। আমি তোমার জন্য সব করতে পারি। তাহলে চলি, বাই। আমি ওর হাত ধরে, কই যাও? আমারও একটা শর্ত আছে। এখন আমাকে ধরে আমার পাশে বসতে হবে। না, তা হয় না, এখনো আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। প্লিজ। ওকে ধরো। তারপর আমার হাত ধরে আমার পাশে বসে পড়লো। ও আমার হাত ধরার সাথে সাথে আমার গায়ে একটা ঝাঁকি দিয়ে উঠলো। এইভাবে অনেকক্ষণ বসে থাকার পর সামিয়া তোমাকে আম্মু যেতে বলেছে আজকে আমার সাথে। কেন? আর তোমার আম্মু আমাকে কেমন করে চিনে? আরে কালকে ওই বজ্জাত ম্যামটা আমাদের দুজনকে একসাথে স্কুলে ঢুকতে দেখেছিল। উনি আম্মুকে ফোন করে বলে দিয়েছে। আমার আম্মু আমাকে কিছু বলেনি, আরো বলেছে আমার ছেলের পছন্দ কেমন। তুই আমার মাকে আবার বজ্জাত বললি? তোকে আমি সময় হলে দেখে নিব। তাহলে চলো তোমার বাসা থেকে ঘুরে আসি। তারপর দুজনে আমার বাসার দিকে হাঁটা ধরলাম। বাসায় এসে কলিং বাজানোর পর দরজা খুলে দিতেই আমাদের চোখ কপালে, কারণ আমার বাসায় ম্যাডাম। আমি তো ভয় দাদার নাম বলতেছি,
কিন্তু সামিয়াকে দেখে স্বাভাবিক মনে হলো। তখন আমি ম্যাডামকে বললাম, আপনি হঠাৎ এখানে?" আমার বান্ধবীর বাসায় আসছি, আর কি? জানি না বজ্জাতটা আম্মুকে কি বলেছে, আজ কপালে খুব খারাপই আছে। মনে মনে ম্যামের 14 গোষ্ঠীকে একবার আসমানে তুলছি, আবার পাতালে ফেলছি, এইগুলো ভাবছি। তখন এই সুমা, কে এলো রে? রান্নাঘর থেকে যারা, মায়ের নাম হচ্ছে সুমা। গুণধর ছেলে, এসে দেখে যা সঙ্গে কাকে নিয়ে এসেছে। আম্মু দৌড়ে রান্নাঘর থেকে এলো, হাতে দেখি খুন্তি। আজ আমি শেষ। বুকে সাউন্ড বক্স চলতেছে। কি রে, তোর সাথে মেয়েটাকে? ও হচ্ছে সামিয়া। সামিয়া উনি আমার আম্মু, আর ওনাকে তো চিনো, আমাদের বজ্জাত ম্যাম। আমার কথা শুনে যারার তো সেই রাগ উঠেছে, তবুও রাগকে ললিপপ দিয়ে শান্ত রাখছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা এবং ম্যাম একসাথে, প্লাস তাদের সাথে আমিও নিয়ে নিলাম। তো মেয়েটাকে এখানে কেন নিয়ে আসলি? হে মা, তুমি কাল বললে না ওকে আজ বাসায় নিয়ে আসতে, তাই ওকে আজ নিয়ে এলাম। এখন ভুলে গেলে? তুমি আমার মান সম্মানের চানাচুর গেলে দিলে। ও, তাহলে তুমি সেই? আসো মা, ভিতরে আসো। তোমরা কথা বলো, আমি গোসল করে আসি। মা আমাকে বলল, যা, তোরে এখানে দরকার নেই। এখন তো আমাকে দরকার হবে না, বউ পেয়ে গেছো না। ওই বিড়বিড় করে কি বলিস? কিছু না, এই বলে রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে নামতে গিয়ে তখন ওদের কথাগুলো শুনতে পেলাম। তোর ছেলের পছন্দ আছে বলতে হবে। দেখতে হবে না, ছেলেটা কার? তোর ছেলে যা ফাজিলের ফাজিল। ম্যামের কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। বজ্জাতটা শুধু আমাকে নিয়ে লাগে। তখন আমি ম্যামকে বললাম, ম্যাম আপনি শুধু আমাকে নিয়ে থাকেন কেন? সব সময় আমার সাথে রাগ দেখান। আমি আপনার সাথে কি ফাইজলামি করলাম? আমার মতো সাদা সিধে পোলারে আপনি ফাজিল বলেন? আম্মু, তুমি তোমার বান্ধবীকে আমার পিছনে লাগতে নিষেধ করো। ওই আমি তোর পেছনে কখন লাগলাম? ভুলে যাস না আমি তোর শাশু। বলেই আটকে গেল, কারণ আম্মু তার দিকে চোখ বড় বড় করে তাকালো। কি? তুই ভুলে যাস না আমি তোর ম্যাম। তখনই ওই তুই চুপ কর, হাতে এটা দেখছিস? ভয় আর কিছু বললাম না, আমি গিয়ে সোফায় বসে পড়লাম। তখন আম্মু বলল, তোরা কথা বল, আমি খাবার রেডি করি। আন্টি, আমাকে বাসায় যেতে হবে, অন্য আরেকদিন আসবো, আজ আসি। না, তা বললে হবে না, আজ প্রথম এলে, না খেয়ে ছাড়ছি না। এই প্রথম এলাম, আন্টি দেখতেছি ভালো অভিনয় করতে পারে। তারপর আম্মু খাবার সাজাতে চলে গেল। খাবার সাজানোর পর আমাদের খাবার খেতে ডাকলে আমরা টেবিলে গিয়ে বসলাম। আম্মু আর সামিয়া পাশাপাশি বসছে। আমি খাবার নিয়ে খাওয়া শুরু করলাম। তখনই মা, তুমি খাবার না খেয়ে এইভাবে বসে আছো কেন? তারপর সামিয়া আম্মুর কানে কানে কি জানি বলল। ওই রিয়াদ, তুই রুমে গিয়ে খা। কেন, এইখানে খেলে কি হয়েছে? সামিয়া তোর সামনে খেতে চাইছে না। বুঝতে পারছি, সামিয়া আমার সামনে খেলে আমি ওর চেহারা দেখে নিব, তাই আমার সামনে খাচ্ছে না। আমিও এত সহজে যাব না। আমার সামনে খেলে কি হয়েছে? আমি কি ওর খাওয়ার দিকে তাকাই থাকবো নাকি? তুই রুমে যাবি কিনা বল। না, আমি এখানেই খাবো। ম্যাম মুচকে মুচকে হাসতেছে। না, তুই রুমে যাবি ব্যাস। চেয়ার থেকে উঠতে উঠতে অবস্থা ভালো না, এখান থেকে কেটে পড়াই ভালো। ওকে, যাচ্ছি। এই বলে খাবারের প্লেট নিয়ে রুমের দিকে হাঁটা ধরলাম। তখনই মাথায় একটা বুদ্ধি এলো। আচ্ছা, আড়াল থেকে দেখলে কেমন হয়? যেই ভাবা সেই কাজ। চুপি চুপি দরজার কাছে গিয়ে উকি দিচ্ছি, ও কখন মুখ খুলে। তখন আম্মু বলল, ওই লুকিয়ে লুকিয়ে কি দেখছিস? আরেকবার যদি দেখি খবর আছে। এই রে, আম্মা কেমনে দেখতে পেলো? যাবি নাকি আমাকে উঠতে হবে? আমি তাড়াতাড়ি ওখান থেকে কেটে পড়লাম। মনে এক বস্তা সুখ নিয়ে রুমে এসে খেলাম। তারপর খাওয়া শেষ করে ডাইনিং টেবিলে প্লেট রেখে এসে দেখি সামিয়া মুখ খুলে সোফায় আম্মুর সাথে বসে আছে, কিন্তু উল্টো দিকে হওয়ায় আমি মুখ দেখতে পারছি না। আমি চুপি চুপি গিয়ে যখন দেখতে যাব, তখনই আম্মু দেখে ফেললো। চুপি চুপি এসে ওর মুখ দেখা হয়েছে, তাই না? আম্মুর কথা শুনে যারা তাড়াতাড়ি মুখ বেঁধে ফেললো। বাঁচা গেল। কই, আমি কেন ওর পেতনির মতো মুখটা দেখতে যাব? এখন ওর মুখ দেখতে পারবি না, সময় হলে ঠিকই দেখতে পারবি। আমার বইয়েই গেছে। তা তো দেখতেই পাচ্ছি, চুপি চুপি দেখতে এসেছে। তখন যারা বলল, আজ তাহলে আসি, আম্মু চিন্তা করবে। তখন আম্মু বলল, মামে দুজনেই এখানে, আবার বলতেছে আম্মু চিন্তা করবে। কি অভিনয়টা করতেছে। আজ থেকে গেলে হয় না? না আন্টি, আরেকদিন আসবো। তাহলে আমিও আসি। তাই ও চলে যাবি? হ্যাঁ। আচ্ছা যা, কাল যারা মামনিকে আসতে বলিস। এই রিয়াদ, যা সামিয়াকে দিয়ে আয়। ওর যাওয়ার দরকার নেই, আমিও তো ওই পথে যাব। তাহলে তো ভালো। আচ্ছা আসি।
দুজনেই একসাথে। আমি নীরব দর্শক হয়ে আছি। আচ্ছা, সাবধানে যা। তারপর ওদের বিদায় দিয়ে, আচ্ছা আম্মু, ও দেখতে কেমন? আমার ওকে খুব পছন্দ হয়েছে, ওকেই আমার বউ বানাবো। তোমার বউ বানাবে মানে? তুমি তো মেয়ে মানুষ, বউ কেমনে বানাবে? আরে ফাজিল, তোর বউ বানাবো বলছি, ওকেই তোর বউ করে আনবো। সত্যি বলছো আম্মু? এই বলে আম্মুকে জড়িয়ে ধরলাম। তো শর্ত আছে। সাথে সাথে ছেড়ে দিয়ে, আবার কি শর্ত? তুই যতদিন না তোর পরীক্ষা শেষ হচ্ছে ততদিন ওর সাথে যোগাযোগ করতে পারবি না, ওর সাথে কোনো সম্পর্কে জড়াতে পারবি না। কি? এ আবার কেমন শর্ত? ও আর আমি এক স্কুলে পড়ি, কথা তো বলতেই পারি। তা পারবি, কিন্তু পড়ার সময় বাইরে, মোবাইলে এত একদম পারবি না। আম্মু গো, আমারে এত কঠিন শাস্তি দিয়েন না। মানতে পারলে তোর ভালো, না মানলে আমার কিছু করার নেই। আমার বউয়ের সাথে আমি কথা বলবো, তাতে তোমার কি? ওকে, তাহলে ওর সাথে আপনার বিয়ে ক্যান্সেল। আচ্ছা আচ্ছা, আমি সব শর্ত মানবো। ভেবে দেখলাম পরীক্ষার সময় আর বেশি নেই, এই কয়দিন একটু কষ্ট সহ্য করতে হবে। এইভাবে দিনটা চলে গেল। পরদিন সকালে আমি ঘুমাচ্ছি, এমন সময় আমার গায়ের উপর ঝুপ করে ঠান্ডা পানি পড়লো। আমি সাথে সাথে লাফ দিয়ে উঠে গেলাম। আম্মু, এটা কি করলে? এইভাবে কেউ পানি ঢালে? এই শীতের মধ্যে কেউ এত ঠান্ডা পানি গায়ে ঢাললে? যখন একটু চুলা থেকে গরম করে এনে ঢালতে। আমি আব্বুকে এখনই বলবো যে তুমি আমার উপর অত্যাচার করতেছো। চোখ বন্ধ অবস্থায় এক নিঃশ্বাসে বলে ফেললাম। তখনই কারো হাসির আওয়াজ পেলাম। চোখ খুলে পাশে তাকিয়ে দেখেই আমার চোখ হাসির ডিম হয়ে গেল, কারণ সামিয়ার হাতে বালতি নিয়ে আমার বেডের পাশে দাঁড়িয়ে আছে। আমার আর বুঝতে বাকি নেই যে এত বড় কাজটা ও করেছে। আমি কিনা আম্মু ভেবে কত কিছুই না বলে ফেললাম। তোর মান সম্মান একেবারে খিচুড়ি হয়ে গেল। তুমি এখানে কেন? আর আমার গায়ে পানি ঢেলে দিলে কেন? আমার শ্বশুর বাড়িতে আমি আসছি, তাতে কার কি? তাই তো বুঝলাম, কিন্তু আমার গায়ে পানি ঢেলে মোটেও ভালো কাজ করেনি। এর শাস্তি তোমাকে পেতে হবে। তোমাকে কতক্ষণ ধরে ডাকতেছি, তোমার কোনো খবর নেই, তাই বাধ্য হয়ে পানি ঢেলে দিলাম। যাই বলো, শাস্তি পেতে হবে। কি শাস্তি? দাঁড়াও দেখাচ্ছি। এই বলে ওকে টান মেরে খাটে ফেলে দিলাম। ও আমার এই কাজ থেকে ভয় পেয়ে গেল। এই, কি করছো? আমাকে এইভাবে ফেলে দিলে কেন? আমার বউকে আদর করতেছি। তোমার শর্তগুলো মনে নেই? আছে, বাট আমার গায়ে পানি ঢালার শাস্তি তো তোমাকে পেতে হবে। দেখো, ভালো হবে না কিন্তু, আমি কিন্তু চিৎকার করব। কিছু না বলে ওর দিকে মুখটা এগিয়ে নিতে লাগলাম। যখনই একদম কাছাকাছি চলে গেলাম, তখনই আন্টি, আপনি কখন আসলেন? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, স্কুলের দেরি হয়ে যাচ্ছে। আমি ওর কাণ্ড দেখে ভ্যাপাচাকা খেয়ে গেলাম। আমাকে বোকা বানিয়ে দিল, দূর মিস করে ফেললাম। তারপর মনে কয়েক কেজি দুঃখ নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। আমি রেডি হয়ে নিচে এসে নাস্তা করতে বসলাম। সামিয়া আমার সামনাসামনি বসেছে আর আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে। আমাকে বোকা বানিয়ে যেন মহৎ কাজ করে ফেললো। তারপর খাওয়া শেষ করে যখনই বের হতে যাব, তখন আম্মু বলল, মামনি, শয়তানটা কোনো দুষ্টুমি করলে আমাকে বলবে। আচ্ছা আম্মু, আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তোমরা আমাকে কোন হাসপাতাল থেকে কিনে এনেছো? হাসপাতালের ঠিকানাটা দাও, গিয়ে ডাক্তারের কানের নিচে দুইটা দিয়ে জিজ্ঞেস করে আসি আমাকে তোমার কাছে কেন বিক্রি করেছে। আর মানুষ পাইনি? আর একবার উল্টাপাল্টা বললে এখন তোর কানের নিচে পড়বে। হাসা কথা কইতে নেই। তোর হাসা কথার গোষ্ঠীর বিরিয়ানি দিব। ফালতু কথা না বললে তাড়াতাড়ি দূর হ। তাড়িয়ে দিচ্ছ? টাটা, আর আসবো না। তুই না আসলে খাবারগুলো বেঁচে যাবে। দূর গেলাম। এই বলে সামিয়াকে নিয়ে রাস্তায় চলে আসলাম। দুজনে পাশাপাশি হাঁটছি আর ওকে বলছি, তোমার হাতটা একটু ধরতে পারি? না, শর্ত অনুযায়ী না চললে কথা বলা একদম বন্ধ করে দিব। আমার মতো বাচ্চার সাথে তোমরা সবাই কিন্তু চরম অত্যাচার করতেছো। তাই ধরে নাও, আমারও তো তোমার হাত ধরতে ইচ্ছে হয়, কিন্তু আমি নিরুপায়। আমার সাথে যত ক্লোজ হবে তত আমার প্রতি দুর্বল হয়ে পড়বে, ফলে তোমার পড়াশোনাকে চিকেন ফ্রাই করে খেয়ে ফেলবে। আচ্ছা, শর্তগুলো কি সত্যি মানতে হবে? হ্যাঁ, অবশ্যই। তোমাকে ছাড়া থাকতে পারবো না গো। দেখো, পরীক্ষার আর বেশি দেরি নেই। পরীক্ষা শেষ হলেই আমরা যোগাযোগ করতে পারবো। এই কয়দিন অপেক্ষা করতে পারবে না? আমাকে পারতে হবে, একটু কষ্ট হলেও আমাকে পারতে হবে। গুড বয়। আচ্ছা, আমারও একটা শর্ত আছে। কি? আমাকে এখন একটা ইয়ে দিতে হবে। ইয়েটা কি? ইয়ে মানে ইয়ে আর কি। ইয়েটা কি বলবে তো? ধুর, আমার লজ্জা করে তো। ইয়ে মানে হচ্ছে ওইটা আর কি। ওইটা কি? এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি বলো। আসো, কানে কানে বলি। কানে কানে কেন? এখানে তো কেউ নেই। কি বলো, কেউ নেই? আমার ভিউয়ার্সরা আছে না, ওরা শুনে ফেলবে তো। তুমি তো জানোই আমি খুব লাজুক। আচ্ছা বলো দেখি। আমি ওর কানে কানে বলে দিলাম। না, পারবো না, এটা কিন্তু শর্তের বাইরে। প্লিজ, একটাই তো চাইলাম, সত্যি আর কিছু চাইবো না। সত্যি বলছো? 3 সত্যি।
ওকে দিচ্ছি, তার আগে তোমার ভিউয়ার্সদের চোখ বন্ধ করতে বলো। আমার লজ্জা লাগে না বুঝি? ওই মিয়াদা এখনো ড্যাব ড্যাব করে চেয়ে রয়েছেন কিল্লাই, দেখতেছেন না ও লজ্জা পাচ্ছে? দয়া করে চোখ বন্ধ করুন, আপনাদের চকলেট দিমু। হয়েছে, এবার দাও। সবাই চোখ বন্ধ করছে। হয়েছে, এবার আপনারা চোখ খুলতে পারেন। কি দিলে গো, এখনো গালে লেগে আছে। ইস, আরেকটা দিলে ভালো হতো। না, আর না। তারপর দুজনে স্কুলে চলে এলাম। দুজনে যখন গেট দিয়ে ঢুকতে যাব তখনই কারোর সাথে যেন ধাক্কা খেয়ে পড়ে গেলাম। আমি পড়ায় সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম। যখন চোখ খুললাম তখন দেখি আমি একটা মেয়ের উপর পড়ে আছি। মেয়ে বললে ভুল হবে, আমার ক্লাসমেট অধরা। কেউ কিছু বলছি না, শুধু দুজনে দুজনের দিকে তাকিয়ে আছি। আমার সেই আরাম লাগতেছে যেন ফোমে শুয়ে আছি। আমাদের ড্রয়িং রুমের সোফার ফোমও এরকম নরম না। আর উঠতে ইচ্ছে করছে না। মেয়ে তো নয়, যেন আটার বস্তা, থুক্কো তুলার বস্তা। আর বেশিক্ষণ তাকানো হলো না, কারণ সামিয়া আমাকে ওর ওপর থেকে টেনে তুলে ফেললো আর বলল, এইগুলি গায়ের উপর পড়তে ইচ্ছে করে তাই না? আছো, আমি কখন পড়লাম? তোর মতো মেয়েদের আমার চেনা আছে। ভদ্রভাবে কথা বলো। তোর ভদ্রের গোষ্ঠীকে কি যে করব আমি নিজেই জানি না। বাবা কিছু শেখায়নি? এই মা বাবা ধরে কথা বলবি না। ওদের ঝগড়া দেখে আমি কাঁদবো নাকি হাসবো আপনারাই বলুন। বললে কি করবে? দেখে তো ভদ্র ঘরের মেয়ে মনে হচ্ছে, কিন্তু ব্যবহার এরকম কেন? তোর মতো মেয়েদের সাথে এর চেয়ে আর ভালো ভালো ভাবে কথা বলা যায় না। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। বাড়াবাড়ি আমি না, তুই করতেছিস, পেতনির ঘরের পেতনি। দেখ, তোর সাথে এতক্ষণ অনেক ভালোভাবে কথা বলছি, কুত্তি কোথাকার শুধু ঘেউ ঘেউ করস কিল্লাই। কি কি বলি তুই? এই বলে অধরার দিকে তেড়ে যেতে লাগলো। আমি অবস্থা খারাপ দেখে ওকে ওখান থেকে টেনে নিয়ে আসলাম। তুই আমাকে আনলি কেন? আজ ওর একদিন কি আমার আধা দিন। শান্ত হও, দেখো ওর কোনো দোষ নেই। ওর দোষ নাই। তুই জানোস, তোকে কোনো মেয়ের সাথে দেখলে আমার সহ্য হয় না। ও তাই নাকি বাবু? তুমি আমাকে এত ভালোবাসো? আমি তোকে ভালোবাসতে যাব কেন? পরীক্ষার আগে কোনো ভালোবাসা টাসা চলবে না। ভালোবাসাকে উগান্ডা পাঠিয়ে দাও। তাহলে এই কয়দিন আমার সাথে যোগাযোগ রাখবে না? হ্যাঁ। ওকে, তাহলে আজ থেকে তোমার সাথে কোনো কথা নাই। হ্যাঁ, কথা হবে পরীক্ষার পর, কিন্তু ততদিনের জন্য আরেকটা পটাইতে হবে। তুই অন্য মেয়ের সাথে লাইন মারবি? মারলে তোমার কি, এতদিন একা চলবো কেমনে? তার জন্য একটা হলে মন্দ হয় না। তুই অন্য মেয়ের দিকে তাকাইলে তোর চোখ তুলে বিক্রি করে দিব। দেখা যাবে। আমি অধরের সাথে লাইন মারবো, দেখি তুমি কি করতে পারো। আমার সামনে থেকে দূর হ। হ্যাঁ যাচ্ছি, ভালো থেকো। তারপর ক্লাসে চলে এলাম। ক্লাসে সামিয়ার দিকে একবারও তাকাইনি, স্যারের কথা মনোযোগ দিয়ে শুনছি। আমাকে এখন থেকে ভালো করে পড়তে হবে, সামিয়াকে দেখিয়ে দিব। তারপর ক্লাস শেষ হলে ডানে বামে না তাকিয়ে সোজা বাসায় চলে এলাম। বিকাল হলে ম্যামের কাছে প্রাইভেট পড়তে চলে গেলাম। ম্যাম যেগুলো পড়াচ্ছেন সেগুলো মন দিয়ে পড়ছি। পড়ার ব্যাপার ছাড়া আর একটা কথাও বললাম না। আমার এমন পরিবর্তন দেখে ম্যাম তো অবাকের উপর অবাক। যে ছেলের ফাইজলামু না করলে ভাত হজম হয় না, সে এত শান্ত কেমন করে হলো? কি ব্যাপার, আজ এত ভদ্র কেন? ম্যাম সামনে পরীক্ষা, তাই এখন থেকে মন দিয়ে পড়বো। ভালো। পড়া শেষ হলে বাসায় চলে আসলাম। সন্ধ্যা হলে পড়তে বসলাম। মা আমার রুমে এসে রীতিমতো অবাক, কারণ এই সময় আমি মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। আর আজ পড়তে বসলাম। ব্যাপারটা আমার আম্মুর কাছে হজম হচ্ছে না। আজ সূর্য কোন দিকে উঠেছে? আজ রান্নাঘরের চুলা থেকে উঠেছে। যাও তো, পেঁচাল না পেটে পড়তে দাও। আজ কি মনে করে? সামনে পরীক্ষা, এখন থেকে যদি না পড়ি তাহলে পরীক্ষায় ভালো কেমনে করবো? এতদিন পর ভালো মানুষের নজর পড়েছে, আলহামদুলিল্লাহ। এইবার আপনি আসতে পারেন। আম্মু চলে গেল। আমি আবার পড়া শুরু করলাম। এইভাবে পড়তে পড়তে কখন যে রাত 11টা বেজে গেল আমি নিজেও জানি না। আজ প্রথম এতক্ষণ পড়লাম। আমার মনে হচ্ছে আমি এভারেস্ট জয় করে নিয়েছি। তারপর খেয়ে দিলাম এক চরম ঘুম। পরদিন সকালে স্কুলে যাচ্ছি, তখন দেখি সামিয়া রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি না দেখার ভান করে ওকে ক্রস করে চলে এলাম। সামিয়াও আমার এমন কাজ দেখে অবাক। আমার এখন নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে। গতকাল থেকে সবাইকে অবাকের উপর অবাক করে যাচ্ছি। তখন সামিয়া বলল, এই রিয়াদ, আমাকে ফেলে চলে যাচ্ছ কেন?
আমি নিজের মতো হাঁটতে লাগলাম। সামিয়া দৌড়ে এসে আমার শার্টের কলার ধরে, এই তোকে ডাকতেছি কানে শুনতে পাসনি? কলার ছাড়েন। ও সাথে সাথে ছেড়ে দিল আর বলল, আমাকে ফেলে চলে যাচ্ছ কেন? আপনি বলেছেন পরীক্ষার আগে কোনো যোগাযোগ করতে চান না, তাই আমিও চেষ্টা করতেছি। পরীক্ষার আগে আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ চলো যাওয়া যাক। আমি আপনার সাথে যাব কেন? আপনার মতো আপনি চলেন। তুই আমার সাথে থাকবি। আমি আর কিছু না বলে হাঁটা ধরলাম। এখন বুঝবি বোরকাওয়ালি পেতনি অবহেলা কাকে বলে, কত প্রকার। সামিয়াও আমার সাথে হাঁটতে লাগলো। হাঁটার সময়ও নানাভাবে কথা বলার চেষ্টা করেছে। আমি ওর সাথে কথা না বলার জন্য ব্যাগ থেকে ললিপপ বের করে খেতে লাগলাম। আমি ওর কথার কোনো জবাব দিচ্ছি না দেখে ও বিরক্ত হয়ে আমার মুখ থেকে ললিপপটা টান মেরে নিয়ে নিজের মুখে ঢুকিয়ে দিল। ওর এমন কাণ্ড আমি হতবাক হয়ে গেলাম। আরেকজনের মুখের খাবার আরেকজনে খায় নাকি? এককারে রাক্ষস, থুক্কু, রাক্ষসী। আপনি আমার ললিপপ খাচ্ছেন কেন? লজ্জা শরম নাই? আরেকজনের চুষা ললিপপ আরেকজনে খাচ্ছেন। ও একটু। আরেকজনের কোথায়? আমি আমার স্বামীর টাকাচ্ছি, তো তোর কি? আমি আর কিছু বললাম না, কারণ বললেও কিছু হবে না। আপনারা তো জানেন মেয়েদের মুখ স্পিড বোর্ডের চেয়ে দ্রুত। স্কুলে চলে আসলে আমি আমার মতো ক্লাসে চলে এলাম। আজ সব স্যারেরাও অবাক হয়ে গেছে, কারণ আমি এই প্রথম সকল স্যারের পড়া কমপ্লিট করলাম। ইস, নিজেকে সত্যি সেলিব্রিটি মনে হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, এখনো পর্যন্ত কেউ আমার সাথে সেলফি নিতে এলো না। সেদিনের মতো ক্লাস শেষ করে বাসায় চলে এলাম। ওই দিনের পর থেকে সামিয়ার সাথে কোনো কথা বলি নাই। সামনে পড়লেও না দেখার ভান করে চলে আসতাম, যদিও কথা বলার অনেক চেষ্টা করেছিল। এইভাবে অনেক দিন চলে গেল, সামিয়ার সাথে কোনো কথা হয় নাই। এখন শুধু পড়া নিয়েই থাকি। একদিন মাঠের এক কোণে আনমনে বসে আছি, তখন কে যেন আমার কাঁধে হাত রাখলো। পিছনে ফিরে দেখি অধরা। এইখানে কি করছো? কিছু না, এমনি বসে আছি। তোমার পাশে বসতে পারি? আবার ঢং করে অনুমতি নিচ্ছে। কি ভাবছো? কিছু না, এই বলে চুপ হয়ে গেলাম। তোমাকে একটা কথা বলবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড। এত ইংলিশ বুঝি না, বাংলা বল। তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমাকে একটা কথা বলি। ওকে, শুরু কর। তোমার সিটে খালি আছে? আমি লোকাল বাস নাকি যে সিট খালি থাকবে? আরে পাগল, আমি ওই সিটের কথা বলছি না। তো তোমার জিএফ আছে? এখন নাই, তবে পরীক্ষার পর হবে। মানে অনেক লম্বা। বুঝিয়ে বলো। তারপর আমি ওকে সব খুলে বললাম। ওই বজ্জাত মেয়েটা তোমার বউ হবে? দেখ, সম্মান দিয়ে কথা বল। আমিও তোমাকে মনে মনে ভালোবাসি, কিন্তু আমি বলার সুযোগই পেলাম না। তুমি আমার থেকেও ভালো ছেলে পাবে। সেটা পাবো কিনা জানি না, তবে তোমার মতো একজনকে চাই। এতদিন সিঙ্গেল ছিলাম, যে কারো চোখে পড়েনি। এখন বোরকাওয়ালিকে ভালোবাসতে শুরু করব। অমনি ভালোবাসার মানুষের অভাব হচ্ছে না। মনে মনে অধরা 14 গোষ্ঠীকে দোয়া করতে লাগলাম, তাহলে হুবহু আমাকে কপি করে নাও। আমি তোমার অরিজিনাল কপি চাই। সেটা তো আর সম্ভব না। আমার অরিজিনাল কপি এখন সামিয়ার কাছে। তুমি চাইলে আমরা ফ্রেন্ড হয়ে থাকতে পারি। ওকে ফ্রেন্ড, হাত বাড়িয়ে। ওকে বলে হাত পকেটে ঢুকাই দিছি। হাত মিলাবে না? আমার সুরসুরি করে। পাগল, হাত মিলাও। তাহলে হাত মিলাও। আমি আস্তে আস্তে হাত এগিয়ে নিচ্ছি। হাত মিলাতে যাব তখনই, আগে হাত ধুয়ে আসো। কেন? এরকম ময়লা হাত আমি হ্যান্ডশেক করি না। আমার হাত অনেক পরিষ্কার আছে, হারপিক দিয়ে হাত ধুয়ে আসছি। ওর কথা শুনে আমার তো সেই লেভেলের হাসি পেল। পাগলের মতো হাসছেন কেন? হারপিক দিয়ে কেউ হাত ধয়? হারপিক দিয়ে তো ওইটা ধয়। আবার আপনারা অন্য কিছু মনে করেন না, আমি কিন্তু টয়লেটের কথা বলতেছি। ওইটার মানে কি? আপনারা দেখেছেন বলতে না বলতেই একজনে মাইন্ড করে বসে আছে। আরে টয়লেটের কথা বলে যেতেছি। ও তাই বলো, হাত মিলাতে বলছি। আচ্ছা, এই বলে হাত মিলালাম। সামনে তাকিয়ে দেখি সামিয়া আমাদের দিকে আসতেছে। আমিও ওকে রাগানোর জন্য বুদ্ধি বের করলাম। সামিয়া যখন আমাদের কাছাকাছি চলে আসলো তখনই, অধরা তোমার হাতগুলো তো খুব সুন্দর, উফ একদম তুলার মতো শক্ত, সারা জীবন ধরে থাকতে ইচ্ছে করছে, এই আরেকটু শক্ত করে ধরো না। অধরা আমার কাণ্ড দেখে তো হতবাক। কি বলছো এসব? আমি ওকে চোখের ইশারায় সামিয়াকে দেখিয়ে দিলাম। ও সামিয়াকে দেখে বুঝতে পারলো আমি এমন কেন করছি। আমি সত্যি বলছি, আমার তো আর ছাড়তে ইচ্ছে করে না। তা আমার আর কি কি সুন্দর? তোমার রূপের বর্ণনা আমার কাছে নেই। আমি যদি লেখক হতাম, তোমাকে নিয়ে বড় গল্প লিখে ফেলতাম। তুমি সত্যি বলছো?
তুমি আমাকে ভালোবাসো যে সেটা আগে বলো নাই কেন? আমার ভয় করতেছিল যদি তুমি আমাকে ফিরিয়ে দাও। তখন সামিয়া বলল, আমাকে ফেলে তুই অন্য মেয়েদের সাথে পিরিত করিস? তোমার সিরিয়াল পরীক্ষার পর এখন আপাতত এটাকে দিয়ে কাজ চালাই। তোর কাজ আমি বের করছি, তুই শুধু দাঁড়িয়ে থাক। মুই পাগল নাকি? অদর আমি গেলাম, গুড বাই বাবু। অদরাকে ফ্লাইং কিস দিলাম। আমাকে অবহেলা করা এখন বুঝো। আর চিপসের মন ফুল। ওকে বাবু। তখন সামি আমাকে বলল, তোর উম্মা বের করতেছি, দাঁড়া। আমাকে আর পাইকে এক দৌড়ে রাস্তায় হঠাৎ দৌড়াতে দৌড়াতে ভুল করে একটা কুকুরের লেজে পা দিয়ে দিলাম। সাথে সাথে কুকুরের গান শুরু, ঘেউ ঘেউ। আমি তো ভয়ে শেষ। দিলাম দৌড়ের গতি বাড়িয়ে। এবার কুকুরটাও দেখে আমার পিছন নিচ্ছে। আমার দৌড়ের গতি আরো বেড়ে গেল। কুকুরের দৌড়ানি যারা খাইছেন তারা জানেন। কোন রকম বাড়ির সামনে এসে পড়লাম। পিছনে ফিরে দেখি কুকুরটা ফিরে চলে যাচ্ছে। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। যখনই বাসার কলিং বেল বাজাবো আমি তো অবাক, কারণ শ্রদ্ধাভাজন বোরকাওয়ালি ওরফে সামিয়া আমার সামনে দাঁড়িয়ে। ও আমার আগে কেমনে আসলো? আমি যে দৌড়াইছি তাতেও আমাকে ধরতে পারবে কিনা সন্দেহ। জানি না পেতনিটা আমার আম্মুকে আমার নামে কি বলছে। এগুলো ভাবছিলাম তখনই। কি মশাই, কুকুর দৌড়ানি কেমন লাগলো? রে, শাকচুনিটা কেমনে জানলো আমাকে কেন কুকুর দৌড়ানি দিবে? কুকুরকে ইপটিজিং করছো তাই কুকুর দৌড়ানি দিছে? আমি কুকুরকে দৌড়ানি দিছি যে? আমি দেখছি তো কে কাকে দৌড়ানি দিছে। আচ্ছা, আপনি এখানে কেন? আমার শ্বশুর বাড়ি, আমি যখন ইচ্ছা তখন আসবো। আইসে শ্বশুর বাড়ি লক্ষ্মী বউ। আপনার শ্বশুর বাড়ি এটা না, ভুল করে অন্য জায়গায় এসে পড়েছেন। সেটা তোকে বলতে হবে না। দেখেন, আমি আপনার সব শর্ত মেনে চলছি। এখন আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন। আমি কিন্তু কি? আমি কিন্তু আপনার নামে ইপটিজিং এর মামলা করব। তুই আমার শর্ত মানতেছস তাই আমি খুশি হয়েছি, কিন্তু অন্য মেয়ের সাথে টাঙ্কি মারতে বলিনি। টাঙ্কি কেমনে মারে গো? দেখ, মাথা এমনিতেই গরম, আমার রাগ বাড়াইস না। দাঁড়া আন্টি, ফিউচার শাশুড়ি আম্মাকে বলি যে তুই অন্য মেয়ের সাথে লুতুপুতু করতেছিস। এই রে, আম্মুকে বলে দিলে তো এই জীবনে আর বিয়ে হবে না। বিয়ের আগে তাকে আর কমু না। আমার এত বড় সর্বনাশ করবেন না আপা। ছি, তুই আমাকে আপা বললি? না, ভুল হয়ে গেছে। এবারের মতো মাফ করে দেন। মাফ করতে পারি একটা শর্তে। বলেন। তুই কোনো মেয়ের দিকে তাকাতে পারবি না, কোনো মেয়ের সাথে কথা বলবি না। ওকে, আমি রাজি। মেয়ের মধ্যে আপনিও পড়েন। আমি তো আপনার সাথে একদমই না। ওকে, যাও, রুমে যাও। আমারও খুব ইচ্ছা করে তোমার সাথে কথা বলতে, তোমার সাথে ঘুরতে, রাত জেগে কথা বলতে, কিন্তু তুমি যদি আমার তালে পড়ো তাহলে তোমার পড়ালেখা আর হবে না। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি যা করছি তোমার ভালোর জন্য করতেছি। মনে মনে ভাবতেছে এইভাবে দেখতে পরীক্ষা চলে এলো। এই কয়েক মাস ভালো করে পড়ায় পরীক্ষা অনেক ভালো হয়েছে। আল্লাহর রহমতে সবাই পরীক্ষা ভালোই হয়েছে, কিন্তু সামিয়ার সাথে একটা কথাও বলিনি। আজ পরীক্ষা শেষ। আজ আমি অনেক খুশি, কারণ সামিয়া আজ থেকে আমার হবে। আমি পরীক্ষা দিয়ে বাসায় চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে শুয়ে থাকলাম। চোখে ঘুম লেগে আসলো। হঠাৎ কারো ডাকে আমার ঘুম নানুর বাড়ি চলে গেল। আমি চোখ খুলে দেখি সামিয়া। এই তাড়াতাড়ি ওঠ। কেন? আমরা ঘুরতে যাব। আমরা মানে? আমি আর তুমি। আমি কেন আপনার সাথে যাব? তোমার সাথে আমার কথা আছে, তাড়াতাড়ি উঠে রেডি হও। আমাকে আর কিছু বলতে না দিয়ে চলে গেল। উঠে রেডি হয়ে নিচে এসে আমার চক্ষু চড়ক গাছ, কারণ সামিয়া আজ বোরকা পরেনি। আজ একটা নীল ড্রেস পরেছে, কিন্তু মুখ বাঁধা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। আমি তো ওর দিক থেকে চোখ সরাতে পারছি না। ওকে আজ নীল ড্রেসে নীল পেতনি থুক পরি মনে হচ্ছে। কি দেখছো এভাবে? কিছু না। তখন আম্মু বলল, আমার ছেলে বৌমার থেকে চোখ সরাতে পারছে না। এই যে কাজ সারছে, আম্মু সব দেখছে, মান সম্মান বিরিয়ানি হয়ে গেল। যা, আর লজ্জা পেতে হবে না, ওকে নিয়ে ঘুরে আয়। আসো। তারপর আমি আর সামি একটা পার্কে এলাম। এসে কিছুক্ষণ হেঁটে একটা বেঞ্চে গিয়ে বসলাম। আমি কিন্তু এখনো পর্যন্ত ওর সাথে একটা কথাও বলিনি, যদিও ও কথা বলতে চেয়েছে। রিয়াদ, তোমার হাতটা দাও তো। কেন? দিতে বসে দাও। আমি হাত বাড়িয়ে দিলাম। ও আমার হাতে একটা আংটি পরিয়ে দিয়ে, আমিও তোমাকে ভালোবাসি, আমিও তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি। এতদিন তোমাকে আমার কাছ থেকে দূরে রাখার জন্য আমাকে ক্ষমা করে দাও। আমাকে তোমার এখানে একটা ছোট্ট জায়গা দিতে পারবে না? আমাকে কি ভালোবেসে আপন করে নেবে? ওর কথা শুনে আমার খুব খুশি লাগছে। কি হলো, চুপ কেন? আমার উপর এখনো রেগে আছো? প্লিজ আমাকে মাফ করে দাও। আমিও তোমাকে ভালোবাসি।
সত্যি? সত্যি। কিন্তু এতদিন অনেক কষ্টে নিজেকে তোমার থেকে দূরে রেখেছি। এখন সব কষ্ট উধাও। তোমাকে পেয়ে তারপর সামিয়া সোজা আমাকে জড়িয়ে ধরলো। আমি তোমাকে আর কষ্ট পেতে দেব না। এই ছাড়ো, সবাই দেখছে। সামিয়া তাড়াতাড়ি ছেড়ে দিল, লজ্জায় মাথা নিচু করে আছে। আমার কিন্তু সেরকম ফিলিংস হচ্ছিল ওর ছোঁয়া পেয়ে। আচ্ছা, তোমার চেহারাটা কখন দেখাবা? সামনের মাসের 2 তারিখ তোমার জন্মদিন। তুমি কেমনে জানলে? 7টা না 5টা না, আমার একটা মাত্র স্বামী, তার জন্মদিন আমি জানবো না তো কে জানবে? বুঝলাম। তোমার জন্মদিনে তোমায় একটা বড় ধরনের সারপ্রাইজ দিব, আর সেদিন আমি আমার চেহারা তোমায় দেখাবো। সারপ্রাইজটা কি? সারপ্রাইজ ইজ সারপ্রাইজ। ওকে। আচ্ছা, যদি আমাকে দেখার পর আমাকে যদি তোমার ভালো না লাগে, তখন কি আমাকে দূরে ফেলে দেবে? না রে পাগলি, তুমি যেমনই হও না কেন, আমার ভালোবাসা তোমার প্রতি একটু কমবে না। আমি তোমার রূপ দেখে ভালোবাসিনি, আমি তোমার ওই মায়াবী আঁখি দুটিকে দেখে তোমাকে ভালোবাসি। তাহলে কথা দাও, সারা জীবন আমাকে ভালোবাসবে, এই হাতে আজীবন আগলে রাখবে। কথা দিলাম, এই জীবন আমি শুধু তোমার। তারপর সামিয়া সোজা আমাকে জড়িয়ে ধরলো, আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর, এই ছাড়ো। কেন? থাক না, ভালোই তো লাগতেছে। সবাই দেখতেছে। আমি সাথে সাথে ওকে ছেড়ে দিলাম। আপনারা তো জানেনই আমি একটু লাজুক টাইপের। আচ্ছা চলো। আচ্ছা চলো, যাওয়া যাক, কিন্তু সারাটা পথ আমার হাত ধরে যেতে হবে। আচ্ছা চলো, পাগল কোথাকার। দুজনে পাশাপাশি হাঁটছি। আচ্ছা সামিয়া, তোমার পরিবার কি আমাদের সম্পর্কটা মেনে নিবে? সেসব আমার উপর ছেড়ে দাও। হুম। রিয়াদ, এটা কি করলে? আমার বউ ইয়ে দিলাম, তাতে তোমার কি হয়েছে? তোমার সাথে কথায় পারবো না। তারপর যে যার যার বাসায় চলে আসলাম। দেখতে দেখতে আমাদের রেজাল্ট দিয়ে দিল। আমি আল্লাহর রহমতে অনেক ভালো করেছি, যারা মানে সামিয়াও ভালো করেছে। আমার রেজাল্ট ভালো হওয়ার পিছনে সামিয়ার ভূমিকা রয়েছে। দেখতে দেখতে চলে এলো সেই দিন। আজ আমার জন্মদিন। বাড়িটা হালকাভাবে সাজানো হয়েছে, তেমন বড় করে অনুষ্ঠান করতেছে না, ঘরোয়া ভাবে পালন করবে। আমার সবকিছু থেকে বেশি খুশি লাগতেছে আজ সামিয়ার চেহারাটা দেখতে পাবো, তাই ইস ভাবতেই মনটা নেচে ওঠে। তারপর সন্ধ্যার পর থেকে মেহমান আসতে লাগলো। তেমন কেউ না, আমাদের পাশের বাসার ভাড়াটিয়ারা। আমি রুমে শুয়ে আছি, তখন আম্মু এসে বললো রেডি হয়ে নিচে যেতে। আমিও কিছু না বলে রেডি হয়ে নিচে চলে গেলাম। নিচে আসতেই সবাই একে একে উইশ করতেছে, আর হাতে ইয়া বড় বড় গিফট ধরাই দিচ্ছে। তারপর এলো আমার শ্রদ্ধেয় বজ্জাত থুক্কু। ভালো ম্যাম। শুভ জন্মদিন। ধন্যবাদ ম্যাম। ও আমার হাতে একটা গিফট ধরে দিল। তারপর যে যার মতো কথা বলতেছে। আমি আমার মতো ঘুরে ঘুরে দেখছি, আমার চোখ জোড়া একজনকে খুঁজছে। আপনারা ভাবতেছেন আমি সামিয়াকে খুঁজতেছি, তাই তো? তাহলে আপনারা ভুল ভাবছেন, আমি খুঁজতেছি যারাকে। ম্যাম এইখানে আছে, কিন্তু যারা কোথায়? যাই ম্যাম থেকে জিজ্ঞেস করে আসি, যেই ভাবা সেই কাজ। ম্যাম যারা কোথায়? ওকে দেখতেছি না যে। ও গতকাল ওর নানুর বাড়ি গেছে। কি? আজ আমার জন্মদিন আর ও চলে গেল? এটা মোটেও ভালো কাজ করেনি। ওর মামা জরুরি তলব করেছে, তাই যেতে হয়েছে। তারপর আম্মু সবাইকে কেক কাটার জন্য ডাকলেন, আমরা সবাই গেলাম। নে ধর, কেক কাট। আম্মু, তোমার বৌমাকে ফেলে কেক কেটে ফেলবে? তাই তো, আমি তো একদম ভুলে গেছি ও এখনো আসতেছে না কেন। এই তো আন্টি, আমি এসে গেছি। সবাই তখন দরজার দিকে তাকায় আছে। দেখি সামিয়া। আমি তো ওকে দেখে একদম হা হয়ে গেছি। নেভি ব্লু বোরকা, চোখে কাজল, উফ কি যে সুন্দর লাগছে, বলে বোঝাতে পারবো না। এক বস্তা ক্রাশ জমা করলাম। তারপর সামিয়া হ্যাপি বার্থডে টু ইউ বলে একটা কাগজে মোড়ানো গিফট দিল। ধন্যবাদ, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। সামিয়া কিছু না বলে মাথা নিচু করে রইল। এবার কেকটা কাট। তারপর আমি ফু দিয়ে মোমবাতি নিবানোর সাথে সাথেই সবাই একসাথে হাততালি দিল। তারপর কেক কেটে সবাইকে খাইয়ে দিলাম। সবাইকে খাওয়ানোর পর, সামিয়া এবার তোমার সারপ্রাইজটা দাও না, আমি তো আর থাকতে পারছি না। অ্যাটেনশন প্লিজ। তখন সবাই আমাদের দিকে তাকালো। তুমি নিজ হাতে এবার আমার মুখটা খুলে দাও। আমি আস্তে আস্তে ওর মুখের দিকে হাত নিয়ে যাচ্ছি। আমার হাত কাঁপছে, জানি না আমার জন্য কি অপেক্ষা করছে। তারপর আস্তে আস্তে ওর মুখের কাপড়টা খুলে দিলাম। কাপড় খোলার সাথে সাথে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি সাথে সাথে 2 পা পিছে চলে গেলাম। আমি কাকে দেখছি? এ তো যারা। সামিয়া যারা কিভাবে হলো? না, এ হতে পারে না। যারা তুমি তুমি এইখানে কেমনে? আমি, তুমি এতদিন যাকে ভালোবেসে এসেছো সেটা আমি। না, এ হতে পারে না। আমি তো সামিয়াকে ভালোবেসেছি, তোমাকে না। তখন আম্মু বলল, বাবা শান্ত হ, তোকে আমি সব বুঝিয়ে বলছি। কিচ্ছু বোঝানোর দরকার নেই, তোমরা সবাই আমাকে ঠকিয়েছো। আজ এত বড় সারপ্রাইজ পাবো ভাবতে পারি নাই। তোমরা কেউ ভালো না। কি নিখুঁত অভিনয়টা না করলে বলিউডের অভিনেতাদের হার মানাবে। এই বলে সোজা ছাদে চলে এলাম।
আজ নিজেকে খুব অসহায় লাগছে। আমার সাথে সবাই এমন না করলেও পারতো। কি অপরাধ করছিলাম আমি? যারা যদি আমাকে ভালোবাসে তাহলে সরাসরি বলতে পারতো। এত অভিনয় করার কি দরকার ছিল? এগুলো ভাবছিলাম, হঠাৎ কে যেন আমার পা জড়িয়ে ধরলো। আমি নিচে তাকিয়ে দেখি যারা আমার পা ধরে কান্না করতেছে আর বলতেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে এভাবে কষ্ট দিতে চাইনি, একটু মজা করতে চাইছিলাম। আমার পা ছাড়ো। না, আগে বলো আমাকে ক্ষমা করেছো। পা ছাড়ো। ও ভয় পেয়ে তাড়াতাড়ি ছেড়ে উঠে দাঁড়ালো। তোমরা কেউ ভালো না, আমাকে এভাবে ঠকালে। যাও, তোমার মুখ দেখতেও ইচ্ছে করছে না। তখনই পিছন থেকে, বাবা আমাদের ক্ষমা করে দে, আমরা ভাবতে পারিনি যে তুই এভাবে কষ্ট পাবি। প্লিজ একা থাকতে দাও। তুমি আমার মা হয়ে আমার সাথে এটা করতে পারলে? যারা যদি সরাসরি তোকে ভালোবাসার কথা বলতো, যদি তুই মেনে না নিতি, সেই ভয়েও সামিয়া সেজেছে। মেয়েটা সত্যি তোকে খুব ভালোবাসে আর ওর সাথে তোর বিয়ে ঠিক হয়ে আছে সেই ছোটবেলা থেকেই। কি? না, এটা আমি মানি না। তখন ম্যাডাম বলল, বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমার মেয়েটা তোমাকে না পেলে সত্যি মরে যাবে। আমি একজন মা হয়ে তোমার সামনে হাত জোড় করছি। তখন যারা বলল, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে আমি যেমনই হই না কেন আমাকে ছেড়ে যাবে না, আজীবন আমাকে ভালোবাসবে। তাই বলে এভাবে ঠকাবে? আমরা তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসব করেছি, কিন্তু তুমি এতটা কষ্ট পাবে ভাবতে পারিনি। এখন আমি কি করব? হঠাৎ আম্মু আমার হাত একটা তার মাথায় নিয়ে, তুই যদি যারাকে তুই মেনে না নিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। এই মুহূর্তে আমার কিছু করার নেই, কারণ আমি আম্মুকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। তাই এখন মেনে নিতে বাধ্য। আম্মু, আমি তোমার সব কথা মানতে রাজি আছি, তবুও মরার কথা মুখে এনো না। আমি জানি তুই আমার কথা ফেলতে পারবি না, লাভ ইউ মা। কিন্তু এখন ওকে বউ করে আনবো না। আপাতত তোদের রেজিস্ট্রি করে রাখবো, যখন বিয়ের বয়স হবে তখন আনবো। তুমি যা ভালো বোঝো, ততদিন না হয় জমিয়ে প্রেম করব। তখন মেঘ বলল, কেউ বাধা দিচ্ছে নাকি? আচ্ছা মা, তোমরা যাও, ওর সাথে আমার কথা আছে। তারপর মা আর ম্যাম, থুক্কু, শাশুড়ি আম্মা চলে গেলেন। এখন আমি আর যারা আছি শুধু। আমি এত সহজে তোমাকে মাফ করব না। মানে? আমাকে কষ্ট দেওয়ার শাস্তি তোমাকে পেতে হবে। তুমি যা শাস্তি দিবে আমি সব মাথা পেতে নেব। সত্যি তো? হুম। বেশি কিছু না, আমাকে প্রতিদিন একটা করে লিপ কিস করতে হবে। এটা কেমন শাস্তি আবার? এইটাই তোমার শাস্তি। এখন আমাকে মিষ্টি খাওয়াও। দাঁড়াও, আমি নিচে থেকে নিয়ে আসি। মিষ্টি তোমার কাছে আছে, নিচে যেতে হবে না। যা দুষ্টু, সবার সামনে কিভাবে দিব? এখানে তো আমি আর তুমি, আর কেউ নেই। কেন তুমি দেখতেছো না তোমার ভিউয়ার্সরা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে? আমার লজ্জা লাগে না বুঝি? ও ভাইয়েরা এবং বোনেরা, আপনারা এখন চোখ বন্ধ করে দেখেন। আপনাদের কারণে আমি আমার ফিউচার বউয়ের মিষ্টি খেতে পারছি। আপনারা যে যার যার বাসায় চলে যান। সবাই চলে গেছে, এবার দাও। আচ্ছা। শুরু হলো নতুন প্রেমের অধ্যায়। সবাই ভালো থাকুন,